গল্পের নাম অর্ধাঙ্গিনী। লিখেছেন নুসাইবা ইভানা। গল্পের চতুর্থ অংশ। নয়না বাসায় এসে টেনেটুনে হিজাব খুলে সোফায় ছুঁড়ে মারল। ইচ্ছে করছে জিয়ানের মাথা চিবিয়ে খেতে, তাহলে হয়তো মেজাজ একটু ঠান্ডা হতো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে গিলছে। জাহানার বেগম হাত থেকে ঠান্ডা পানির বোতল কেড়ে নিয়ে বলে, বাপ চাচাদের মতো মাথায় ক্যারা উঠেছে? এত রাগ জেদ ভালো না নয়না, কি হয়েছে সেটা আগে বল। নয়না জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, আম্মু আমার জন্য ছেলে দেখো, আমি বিয়ে করব। এমন অলক্ষণে কথা কখনো মুখেও আনবি না। মেয়ে মানুষ হলো সাদা চাদরের মতো, একটু কিছু হলেই সহজে দাগ লেগে যায়। তাছাড়া রেজা ছেলেটা ভালো, সুখেই থাকবি তুই। রুমে যেয়ে ফ্রেশ হ, আমি তোর জন্য শরবত করে নিয়ে আসছি। নয়না যেতে যেতে উচ্চ আওয়াজে বলে, বিয়ে কিন্তু আমি করবই, ওই ড্রিভারের সাথে আমি কিছুতেই থাকব না, শালা একটা হিটলার। জাহানারা বেগম মনে মনে বলে, এই মেয়ের কবে বুদ্ধি হবে? পাইলট ছেলেটাকে ড্রাইভার বানিয়ে দিয়েছে। নয়না রুমে এসে পায়চারি করতে লাগল। না, কিছুতেই সে স্থির হতে পারছে না। এভাবে কেউ মিথ্যে বলে? এর জন্যই নীলাঞ্জনা আপি পালিয়ে গেছে। সে পালিয়ে বেঁচে গেছে, আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। মোবাইল হাতে উঠিয়ে নিয়ে কল করল জিয়ানকে। পরপর কয়েকবার কল করেই যাচ্ছে। ওপাশ থেকে একই কথা বলছে, নাম্বার আনরিচেবল। রাগে মোবাইল বেডে ছুঁড়ে মারল। ড্রেস নিয়ে সোজা চলে গেলে ওয়াশরুমে। বাথটবে হালকা উষ্ণ পানিতে নিজেকে ডুবিয়ে রাখল। একটু পর মাথা বের করে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর পুরো মাথা বাহিরে বের করে জোরে নিঃশ্বাস নিল, রাগ কিছুটা কমছে। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়াল। কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো, এখন তার বিরক্ত লাগছে চুলগুলোকে। ড্রায়ার থেকে কাঁচি বের করল, আজ সে তার শখের চুলগুলো কেটে ফেলবে। জাহানারা বেগম দ্রুত এসে নয়নার হাত থেকে কাঁচি নিয়ে বলে, কি হয়েছে তোর? জানি না আম্মু, আমার কিছুই ভালো লাগছে না। এটা শেষ করে রেডি হ। চল, আজ তোর জন্য কিছু কেনাকাটা করব। না আম্মু, আমার ইচ্ছে নেই। তবে বিরিয়ানি রান্না করি। না, আমার খাওয়ার মুড নেই। কি হয়েছে আমার প্রিন্সেসের? নয়না জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমরা কি পরীক্ষার পর ভ্রমণে যেতে পারি না? অবশ্যই পারি। 10টা না 5টা না, আমার একটা মাত্র, এই সব কিছুই তো তোর জন্য। আচ্ছা, কথা দিচ্ছ কিন্তু? দিলুম কথা। এবার তুই রেস্ট নিয়ে, আমি বিরিয়ানির জন্য গোশত নামিয়ে ভিজিয়ে রাখি। নয়না চুপচাপ বসল না, পায়চারি করছে আর জিয়ানকে কল করেই যাচ্ছে। সাথে মনে মনে অগণিত গালি তো দিচ্ছেই। নীলাঞ্জনা গেটের বাহিরে এসে বলে, আপনাকে ধন্যবাদ আমাকে নতুন করে পথ দেখানোর জন্য। জীবন অনেক মূল্যবান, সে জীবনকে নিজের হাতে হত্যা করলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না। আমরা চাইলেই জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতে পারি। যদিও তা সহজ নয়, তবে কঠিনও না। জীবনের কিছু ভুল এমন থাকে যা কখনো শুধরে নেওয়া যায় না। সেই একটা ভুল সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয়। জীবনটা আসলেও আমরা নিজেরাই নষ্ট করি। ছাড়ুন এসব, এটা বলুন আপনার নাম কি? আমার নাম আহিয়ান হাসান অন্তর। নীলাঞ্জনা। কিছু মনে না করলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি? মন্দ হয় না। অন্তর ড্রাইভ করছে, নীলাঞ্জনা পাশের সিটে বসা। অন্তর হঠাৎ বলল, জানি না কেন, কিন্তু আপনাকে পরিচিত মনে হচ্ছে। একই শহরের মানুষ, হয়তো কোন রাস্তার মোড়ে আমাদের রাস্তা বদলের সময় দেখা হয়েছিল। আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন? যার জন্য সব ছেড়েছি সে আমাকে না, আমার দেহটাকে ভালোবেসেছে। আচ্ছা, ছেলে মানুষ কেন বোঝে না, নারীর মন পেলে তার জন্য সে নারী দুনিয়ায় স্বর্গ সাজিয়ে দিতে পারে, অথচ পুরুষের কেবল নারীর দেহের প্রতি মোহ। সব পুরুষ এক না। ভালোবাসা এই যুগে বাগান বিলাস ফুলের মতো। সবাই তার সৌন্দর্য আটকে গভীরভাবে, এরপর ধীরে ধীরে তা ঝরে পড়তে থাকে। মোহ আর ভালোবাসার মধ্যে মানুষ মোহকেই ভালোবাসা মনে করে সামনে এগিয়ে যায়।
এখানেই থামুন, আমার বাসা চলে এসেছে। তালুকদার ম্যানশনের সমানে এসে থামকে দাঁড়ালো নীলাঞ্জনা। কোন মুখে দাঁড়াবে সে? তাকে কি ঠাঁই দিবে পরিবার, নাকি দূর দূর করে তাড়িয়ে দিবে? অন্তর পেছনে থেকে বলে, সামনের পথ কঠিন হলেও এগিয়ে যাওয়ার পথে পিছু ফেরোতে নেই, সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয়। নীলাঞ্জনা বাসায় এসে কলিং বেল দিল। জাহানারা বেগম তখন বিরিয়ানি দমে দিচ্ছিলেন। কলিং বেলের আওয়াজ শুনে বলে, এই সময় কে আসলো? সার্ভেন্ট দরজা খুলে দিয়েই চিৎকার করে বলে, বড় আম্মা দেহেন ক্যাডা আইছে। জাহানারা বেগম ছুটে আসলেন ড্রয়িং রুমে। নীলাঞ্জনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। নীলাঞ্জনা জাহানার বেগমের পায়ের কাছে বসে বলে, বড় আম্মু, আমাকে ফিরিয়ে দিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে একটু ঠাঁই দেও বড় আম্মু। দীর্ঘ ১৩ ঘণ্টা জার্নির পরে জিয়ান নিজের রেস্টরুমে ঢুকে ড্রেস খুলে 3/4 পরে শুয়ে পড়ল। কখন চোখ দুটো লেগে গেছে তার ইয়াত্তা নেই। যখন চোখ খুলল তখন উঠে দেখে অনেক সময় পার হয়ে গেছে। নিজের মোবাইল ওপেন করতেই চমকে উঠল জিয়ান। ৯০০ মিস কল, সাথে শখানেক টেক্সট। শয়তান ড্রাইভার, লুচ্চা ড্রাইভার, ডেভিল ড্রাইভার, হিটলার ড্রাইভার, মেয়েবাজ ড্রাইভার, আরও কত আজে বাজে টেক্সট। এসব দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। ৭-৫ না ভেবে কল ব্যাক করল। নয়নার সাথে সাথে কল রিসিভ করল। মুখ ফুলিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে আছে। জিয়ান কাশি দিয়ে বলে, আমি কি দেখতে এতই খারাপ? আমার দিকে তাকানে যায় না? না, যায় না। আগে জামা কাপড় পরেন, তারপর তাকাতে বলেন। বডি বানিয়েছেন আর ভাবছেন সব মেয়ে আপনার বডি দেখে প্রেমে পড়ে যাবে। জিয়ান কমফোর্টার টেনে গলা অবধি টেনে তুলল। এবার বলো তো, বাংলাদেশের নামকরা প্লে বয় কেন বানিয়েছ আমাকে? সোজা কথার সোজা উত্তর দিবেন, একটুও বাঁকা উত্তর দিল আপনার ১৩টা বাজিয়ে ফেলব। আচ্ছা, একদম বরাবর উত্তর দেব। আপনি সিগারেট খান? অভ্যাস নেই, তবে মাঝে মাঝে খাই। আরে জানো না, সিগারেট খেলে বুদ্ধি বাড়ে। বাজে কথা রেখে এটা বলুন, সামনের বাটন খোলা রেখে শার্ট পরেন? মাঝে মাঝে দেশে থাকলে পড়ি গরমের সময়ে। কচি মেয়েদের সাথে ফ্লার্ট করেন নাকি? জিয়ান এক চোখ টিপে বলে, আগে তো করতাম না, এখন করি। জিয়ানের দুষ্টুমি মাখা কথায় আরেকজনে ভুল বুঝে রেগে বোম হয়ে যাচ্ছে, সে বিষয়ে বেচারা বেখবর। আর কিছু জানতে চান প্রিন্সেস সুনয়না? নয়নার চোখমুখ রাগে লাল হয়ে গেছে। রাগলে নয়নার চোখে অশ্রু টলমল করে, রাগী কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে আপনাকে থেতো করে স্যুপ রান্না করে খেতে, তবেই যদি আমার মাথা একটু ঠান্ডা হয়। বাহ, মাস্টার শেফ সুনয়না চৌধুরী মানুষের স্যুপ বানাবে? মানুষের না, আপনার স্যুপ বানাবো। তো আমি কি? আপনি ড্রাইভার। বলেই খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল। রাগে কি করবে বুঝতে পারছে না। কি অসভ্য লোক কচি মেয়েদের ইপটিজিং করে, তা আবার বুক ফুলিয়ে বলছে। নির্লজ্জ লোক। জিয়ান ফোনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এই পাগলি মেয়ের আবার কি হলো? এই নিব্বা বউকে নিয়ে যদি সংসার করতে হয়, আমার অবস্থা বেহাল হয়ে যাবে। জিয়ান উঠে বসল, টেলিফোন কল করে খাবার অর্ডার করল। নিজে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ১ তালাক, ২ তালাক, ১০০ তালাক টেক্সট দেখে জিয়ান উচ্চ স্বরে হেসে ফেলল। মান্না তো ক্লাস শেষ করে একটা হাওয়াই মিঠা কিনে সেটা খেতে খেতে আসছিল। চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে জানালার পর্দার মতো একটা ড্রেস। মান্নাতের চোখ আটকে গেলে এক বাসার দোতলার বারান্দায়। মান্না তো ড্যাবড্যাব করে তাকিয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে। জাহিন বারান্দায় দাঁড়িয়ে টুংটাং করে গিটারের সুর তুলছিল। সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমায়। হঠাৎ রাস্তায় চোখ যেতেই ভ্রু কুঁচকে নিজের রুমে চলে গেল। মান্না তো নিজের দিকে তাকিয়ে বলে, হিটলার বাপের জন্য এ জন্মে প্রেম হবে না। নিশ্চিত আমাকে পাগল ভেবে চলে গেছে। জাহিন রুমে ঢুকে দেখে সায়না দাঁড়িয়ে আছে। তোর কি সমস্যা? তুই জানিস না প্রাপ্ত বয়স্ক ছেলের রুমে হুট করে চলে আসা ব্যাড ম্যানারস? জাহিন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ডিয়ার বনু।
এটা ঠিক না জাহিন, আমি তোকে ছাইয়ার নজরে দেখি। আমি তোকে বোনের নজরে দেখি। যা সর, এখন রুম থেকে বের হ, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করব। জিয়ান বুঝতে পারল না মেয়েটার হঠাৎ কি হয়েছে। হঠাৎ রেগে যাওয়ার কি হলো? মাঝে মাঝে সিগারেট খাই, এটার জন্য রাগলো নাকি শার্টের বাটন খুলে রাখার জন্য? নাকি শেষে মজা করে যে কথাটা বললাম সেটার জন্য? বাচ্চা মেয়ে বুঝল না আমি তাকেই মিন করে বলেছি। জিয়ান খাবার খেয়ে নিজের মোবাইল থেকে পরপর কতগুলো পিক সেন্ড করল নয়নাকে, সাথে দুটো ভিডিও। নয়নার ইচ্ছে করছে জিয়ানকে আলু ভর্তা বানাতে। মোবাইলের নোটিফিকেশন কানে আসতেই চেক না করেই মোবাইল সুইচ অফ করে দিল। লম্বা লম্বা পা ফেলে ড্রয়িং রুমে আসতেই অবাক হল, নীলাঞ্জনা বসে আছে তার মায়ের পায়ের কাছে। নয়না দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে। আশ্চর্য, তার এত রাগ লাগছে কেন নীলাঞ্জনাকে দেখে? নীলাঞ্জনা নয়নার দিকে তাকিয়ে উঠে ছুটে আসলো নয়নার কাছে। নয়নাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছিস নয়ন? নীলাঞ্জনার সাথে খুব ভালো বন্ডিং ছিল একসময়, কিন্তু আজ হঠাৎ তাকে সহ্য না হওয়ার কারণ নয়না ঠিক খুঁজে পেল না। কেন ইচ্ছে করছে নয়নাকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দিতে। মনে মনে নিজেকে সংযত করে বলে, তোমার বর কই? নীলাঞ্জনা করুণ স্বরে বলে, সবার কপালে বর সুখ থাকে না নয়ন। আমি ও অভাগা, যার জন্য সব ছেড়েছি সে আমার মূল্য বোঝেনি। পরিবারের ভালোবাসা যারা উপেক্ষা করে তাদের কপালে সহজে ভালোবাসা জোটে না। আর কাউকে ঠকিয়ে সুখী হওয়া তো অসম্ভব। দরজা খোলা ছিল, নীলাঞ্জনা আসার পর আর লাগানো হয়নি। লাবি হুট করেই ঝড়ের বেগে দরজা দিয়ে প্রবেশ করে নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি কাল সারাটা দিন পাগলের মতো খুঁজেছি তোমায়। তুমি বাড়িতে ফিরে আসবে, আমাকে বলবে তো? নীলাঞ্জনা লাবিবের এই রূপ থেকে অবাক হল না। একই দিনে লাবিবের সম্পর্কে তার যা বোঝার বোঝা হয়ে গেছে। নীলাঞ্জনা লাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট ডাচ, প্লিজ লিভ। জাহানারা বেগম কঠোর কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? এটা ভদ্রলোকের বাসা। লাবিব দূরে সরে দাঁড়াল। জাহানারা বেগমকে সালাম দিয়ে বলে, আম্মা, আমাদের ক্ষমা করে আপন করে নেওয়া যায় না? নীলাঞ্জনা লাবিবের হাত ধরে টেনে দরজার বাহিরে বের করে দিয়ে বলে, দ্বিতীয়বার এই চৌকাঠে আসবে না। তোমার সাথে আমার সম্পর্ক পরশু রাতেই শেষ হয়ে গেছে। তোমার শরীর দরকার তো। টাকা খরচ করলে এই শহরে আশা করি তোমার শরীরের অভাব হবে না। কথা শেষ করেই ঠাসঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বসে কান্না করতে লাগল। নয়না চলে এসেছে রুমে, এসে নিজের মোবাইল অন করে কান্নারত ভিডিও করল নিজের, এরপর সেন্ড করল জিয়ানকে। কেন হঠাৎ মন বলছে জিয়ানকে জড়িয়ে ধরতে? নয়না মনে মনে বলে, আপনি পাইলট না হলে তাতে কি? আমাকে সত্যি তো বলতে পারতেন। আপনি মেয়ে বা যেটা আমি কি করে মেনে নেব? গুনে গুনে 1.5 ঘন্টা পর জিয়ানের ফোনে নোটিফিকেশন আসল। জিয়ান দ্রুত মোবাইল হাতে নিল। নয়নার কান্নারত ভিডিও দেখে হঠাৎ করেই হৃদয়ে আঘাত অনুভব হল। সাথে সাথে ভিডিও কল করল। ষোড়শী বালিকা কল রিসিভ করেও কান্না করছে। তার চোখ দুটো থেকে যেন প্রবল বেগে বর্ষণ হচ্ছে। এই পাগলি, এভাবে কান্না করছো কেন? তুমি কি জানো তোমার আখি পল্লব থেকে ঝরা প্রতি ফোঁটা অশ্রুবিন্দু কারো হৃদয়ে রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে? কোন কথা বের হচ্ছে না মুখ থেকে, কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে। আমার প্রতি দয়া করো প্লিজ, কান্না করো না। এই কান ধরছি, আর কোনোদিন সিগারেট খাব না, বাটন খোলা রেখে শার্ট পরব না। কোন মেয়েকে লাইন মারা তো দূর, কোন মেয়ের দিকে ফিরেও তাকাব না। নয়না কোনোমতে বলল, আপনি কি সত্যি আমাকে ছেড়ে দেবেন? আমি কি নীলাঞ্জনা আপির চেয়ে দেখতে খারাপ? জিয়ান নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকাল, কোমল স্বরে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। তোমার চোখ, তোমার চাহনি, তোমার হাসি, তোমার কথা বলা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়। তুমি ইচ্ছেমতী, তুমিই মায়াবতী, তুমিই লাজুকলতা, তুমি সরলতার প্রতিমা। চোখের জলটুকু মুছে নাও রাঙা বউ। নয়নার কান্নার গতি কিছুটা কমেছে। মনের মধ্যে কেমন অদ্ভুত এক অসুখ ডাক দিচ্ছে। এই অসুখের নাম প্রেম নয় তো?
এই শুনছো আমার কথা ময়না পাখি? নয়না অস্ফুট স্বরে বলল, আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। আমি কিন্তু অতটাও অবুঝ না। তোমার চোখের জল কারো হৃদয়ের ভূমিকম্প। জলটুকু মুছে নাও মেঘ বালিকা। নয়না হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিল, খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আমাকে আপনি মিথ্যা বলে কেন দূরে সরাচ্ছেন? আপনি তো হাতের নাগালেই তবুও দূরে কেন? এই জাদুকরী কন্যা কিছু তো বলো। নয়না ছোট করে কিছু কাব্যিক লাইন বলতে শুরু করল। তুমি হাসো আমি দেখি, হয়তো মনে মনে ভাবো বড্ড বোকা আমি। আমি বুঝি, আমি অনুভব করি তোমার বদলে যাওয়া সত্তাকে। তবুও প্রকাশ করতে ভয় হয় এইটুকু তোমাকে কাছে পাওয়ার লোভে। আমি জানি তোমার মনে আমি আর নেই, তবুও তোমার মিথ্যে আশায় ঘর সাজাই নানা রঙে। এত সুন্দর উপস্থাপনা, মন ভালো করার টনিক। শুনো মেয়ে রঙ্গনা, তোমার এখন প্রেম করার বয়স না। চোখ মুখে পানি দিয়ে পড়তে বসো, আর 3 দিন পর তোমার পরীক্ষা। তোমার সাথে আমার কথা হবে প্রথম এক্সামের পরে। তখন তোমার সব কথা শুনব, সব প্রশ্নের উত্তর দেব, যা যা জানতে চাও সব। আপনি বড্ড নিষ্ঠুর। হুম। একটুও ভালো না আপনি। হুম জানি। মিথ্যেবাদী। তারপর? পৃথিবীর সবচেয়ে বাজে পুরুষ। মানলাম, তারপর? বলবো না আর। আপনি মজা নিচ্ছেন? আমার এত সাহস আছে? নীলাঞ্জনাকে রুমে ঢুকতে দেখেই খট করে কল কেটে দিল নয়না। জিয়ান টেক্সট করল, তোমার ভাষার সব গালি আমার জন্য, তুমি যা যা বলবে তাই আমি। এবার পড়তে বসো, এক্সাম ভালো হতে হবে ময়নার মা। নয়না রিপ্লাই করল না। ডাটা অফ করে মোবাইল রেখে দিল। নীলাঞ্জনা জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছিস? মোবাইলটা কার? এটা আমার মোবাইল, প্লেন ড্রাইভার গিফট করেছে। জিয়ান? তোকে মেনে নিয়েছে? সেসব তোমাকে কেন বলবো? আমি কি তোর এতটাই পর হয়ে গেলাম? রাতের বেলা ফুচকা খেতে বের হয়েছে মান্নাতোর সাথে তার মা। ফুচকা খেতে খেতে চোখ গেল সামনের দিকে, কয়েকজন ছেলে গোল হয়ে বসে আছে, একজন গান গাইছে, তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। মান্নাতো উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল। হঠাৎ সামনের ছেলেটার চোখে চোখ পড়ল। দ্বিতীয়বারের মতো 4 চোখের মিলন ঘটল। মান্নাতো 7-5 না ভেবে চোখ টিপ মারল। জিহান বেশ অবাক হল। মনে মনে বলে, কি দিন আসলো, আজকাল মেয়েরা ফ্লার্ট করে? জিহান আরেকটু ভালো করে তাকালো, এটা তো ওই দিন রাতে যে ভিডিও করছিল সেই মেয়েটা। জিহান গিটার অন্তরের হাতে দিয়ে সামনের দিকে এগিয়ে আসল। মান্নাতো কিছুটা ঘাবড়ে গেল, এদিক সেদিকে তাকিয়ে পেছনে ঘুরে নিজের মাকে খুঁজতে লাগল। উফ, আম্মু এখন আবার কি দেখতে গেল? কই গেল? জাহিন সামনের দিকে এগিয়ে আসছে, মান্নাতো পিছনে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ জাহিন মান্নাতের হাত ধরে বলে, এত ভয় নিয়ে ফ্লার্ট করছিলেন? হাত না ধরলে তো আরেক ছেলের উপরে পড়তেন। মান্নাতের হৃৎপিণ্ড মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। জাহিন মান্নাতোকে সোজা করে দাঁড় করিয়ে বলে, রাস্তাঘাটে ছেলেদের ইপটিজিং কোন ভদ্র ঘরের মেয়েরা করে না। মান্নাতো চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। নয়না আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুন করছে আর মিটি মিটি হাসছে, বারবার যেন তার কানে রাঙা বউ শব্দটা বাড়ি খাচ্ছে। ষোড়শী হৃদয়ের প্রেম ভয়ঙ্কর, তা কেবল প্রেম না, প্রথম অনুভূতি, হৃদয়ের দরজা খুলে কারো উপস্থিতি। লম্বা চুলগুলো সম্পূর্ণ না আছড়ে বেডে এসে বসল, তার এখন ইচ্ছে করছে নাচতে। গান খুঁজতে লাগল, মনমত গান না পেলে নাচ জমে না, নাচটা তো ভেতর থেকে আসতে হবে। নয়না উকিঝুঁকি দিচ্ছে না, নীলাঞ্জনাকে কোথাও দেখতে পেল না। দরজা বন্ধ করে সাউন্ড বক্সে গান ছেড়ে নাচ শুরু করতেই নয়নার ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্ত নিয়ে মোবাইল হাতে তুলে বলে, এই সময় আবার কার ডিস্টার্ব করতে হল? স্ক্রিনে তাকাতেই নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সাথে সাথে রিসিভ করেই বলে, কে যেন বলেছিল প্রথম এক্সামের পর কথা হবে। কারো অশ্রুসিক্ত নয়ন দেখার পর মনটা আকুপাকু করছিল, তাই মনটাকে বোঝাতে অক্ষম হয়ে কল দিলাম। জিয়ান নয়নার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
মনে মনে বলে, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। হঠাৎ আমাবস্যা, হঠাৎ জোছনা। এভাবে তাকিয়ে কি দেখছেন? একটু আগেই না কাঁদছিলে ফুলটুসি, আর এখন যেন দাঁত দিয়ে মুক্ত ঝরছে। আপনার জন্য কি সারাক্ষণ কান্না করব? সারাক্ষণ তো দূরের কথা, আমার জন্য কখনো কান্না করবে না। চোখের পানি আমার সহ্য হয় না। কিন্তু আমি তো কোন কারণে কান্না শুরু করলে পাক্কা 1.5-2 ঘন্টা কান্না করি। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখি কান্না করে আমাকে কেমন লাগছে। জিয়ান অট্টহাসি দিয়ে বলে, আগে তোমাকে পাগল ভাবতাম, আজ কনফার্ম হলাম। ফোন রাখুন তো, এখন আমি নাচব। জিয়ান চোখ বড় বড় করে বলে, তুমি নাচতে পারো? জিয়ানের কথায় ভ্রু কুঁচকে নয়না বলে, নাচতে পারি মানে? আমার নাচ দেখলে আপনি নোরা ফাতেহির নাচ ভুলে যাবেন। না হে, আমি বিশ্বাস করি না। নয়না রাগে নাচা শুরু করল। এক পাগলিকে রাগিয়ে দিয়ে মোবাইলের অপর পাশের ব্যক্তিটি মুগ্ধ নয়নে নাচ দেখতে ব্যস্ত। নয়নার হঠাৎ চোখ আটকাল জিয়ানের উপর। সাথে সাথে থেমে গেল। জিয়ান এখনো যেন আটকে আছে তার রাংবউয়ের নৃত্যে। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে থেকে নজর দিচ্ছেন কেন হু? আমার জিনিস আমার নজর আমি দেব না তো কে দেব? আপনার জিনিস মানে? জিয়ান বুঝতে পারল হুঁশ হারিয়ে ভুল বলে ফেলেছে। আমারই তো। মোবাইলটা কে কিনে দিয়েছে হু? কিনে দিল ও কি? এটার মালিক এখন আমি। তোমার মালিক তো আমি। ইস, শখ কত! বহুত শখ সুইটহার্ট। এই মুহূর্তে শখ হচ্ছে তোমার গলার নিচের কালো তিলটাকে আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেয়ার। নয়না ওড়না টেনে তিলটা ঢেকে বলে, মুখে কিছু আটকায় না? কে বলল আটকায় না? কত কিছুই তো আটকে রাখি, তুমি 16 বছরের পুটিমাস বলে। শুনেন মিস্টার জিয়ান রেজা চৌধুরী, আমি সুনয়না তালুকদার, বয়স আমার সবে 16, তবে বিয়ে হলে আমার একটা বাচ্চাও থাকত। নিজেই এক বাচ্চা, আবার আসছে বাচ্চা থাকত। এই তোমার এত ডার্টি মাইন্ড জানা ছিল না তো। সরেন, আপনার সাথে কথাই বলবো না। রাঙা বউ তোমার জন্য একদম পারফেক্ট শব্দ। আমি সিঙ্গেল, এসব বউটও আমাকে কইবেন না কইয়া দিলাম। আইছে আমার সিঙ্গেল ছেমরি। অর্ধেক বাসর সেরে সে আবার সিঙ্গেল। নয়না দাঁত কিরমির দিয়ে বলে, আপনাকে কিন্তু কামড় দিব। কাম অন বেবি, কোথায় কোথায় কামড় দিবে দাও। আমি রেডি তোমার কামড় খেতে। ইস, এত কিউট বউয়ের কামড় খাবো ভাবতেই কেমন কেমন ফিল হচ্ছে। অসভ্য ড্রাইভার, একদম চুপ করুন নয়তো ছ্যাপ দিয়ে দৌড় দিব। জিয়ান চোখ টিপে বলে, বুড়া বয়সে আমার কোয়ারার কোটা তুমি ছ্যাপ দিল, আমি তোমার আঁচলে মুছে নেব। নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে বলে, নয়ন কইরে? আমাকে একটা তোয়ালে দে তো। জিয়ান নীলাঞ্জনার কণ্ঠ শুনেই চিনে ফেলল। এতদিন পর সেই চিরচেনা কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই জিয়ানের চোয়াল শুক্ত হয়ে গেল। হাস্যজল চেহারা রক্তিম বর্ণ ধারণ করল, চোখ থেকে যেন অগ্নি ঝরবে। নয়না কিছু বলার আগেই জিয়ান বলে, তোর রুমে এই মেয়ে কি করে? কেন জায়গায় দিয়েছিস ওকে? তোদের বাসায় রুমের অভাব? আজকেই তুই আমার বাসায় চলে যাবি, এর আগে তোর সাথে আমার কোন কথা নেই। জিয়ান নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ফোনটা ছুঁড়ে মারল ফ্লোরে, সাথে সাথে ফোনটা ভেঙে ফ্লোরে পড়ে রইল। নয়না কান্না করছে, নয়নার শরীর কাঁপছে, ঠিক এই রূপটা সে আরও একবার দেখেছে। নয়না চিৎকার করতে চাইছে কিন্তু তার মুখ থেকে শব্দ আসছে না, প্যানিক অ্যাটাক করেছে নয়নার। নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে, নয়নার হাত পা কাঁপছে, চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। নীলাঞ্জনা নয়নাকে জড়িয়ে ধরে বলে, নয়ন তোর কি হয়েছে? বল আমাকে বোন আমার। নয়না কিছু বলতে পারছে না, নীলাঞ্জনা আঁকড়ে ধরে আছে। সেদিন রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগল। ধীরে ধীরে নয়নার চারপাশ অন্ধকার হয়ে গেল। অনিকেত আজ খুব বিরক্ত। এই হসপিটালের পর চেম্বারে বসাটা তার কাছে মহা বিরক্তের কাজ, কিন্তু টাকার তো দরকার আছে জীবনে। একটা রোগী দেখলে 700 টাকা ভিজিট, এই ইনকাম তো কোন ডাক্তার মিস করতে চাইবে না।
হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা ছুঁই ছুঁই ইচ্ছে করছে সব রোগে রেখে পালাতে। এটাই শেষ রোগী আজকের 50 নাম্বার সিরিয়াল। রোগী এসে বসে আছে। অনিকেত এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল, মাত্র চোখ খুলে বলে, আপনি? ডাক্তার, আমার হৃদয় ব্যথা। আপনি তো কার্ডিওলজি ডাক্তার, আমার হার্টের রোগ ঠিক করে দিন। সায়নার কথা শুনে অনিকেত বলে, আপনার কাছে কি এসব কৌতুক মনে হচ্ছে? সকাল 8টায় বের হয়েছি, এখন পর্যন্ত ঠিকমতো শ্বাস নিতে পারিনি, আর আপনি এই 3 ঘন্টা ধরে এই আজাইরা আলাপ করার জন্য বসেছিলেন। আপনার মতো রসিক মানুষ রাগও করতে পারে? অনিকেত কোট গায়ে পড়তে পড়তে বলে, আমি এখন বের হব। সায়না অনিকেতের পেছনে পেছনে বের হয়ে বলে, আপনার বউ নেই, আমার বর নেই। আমাদের মধ্যে কত মিল, তাই না? মিল নেই? আপনার বাবা মা সব আছে, আমার 3 কুলে কেউ নেই, এক হলো কি করে? বিয়ে করবেন আমায়? অনিকেত থমকে দাঁড়াল, রিকশা ডেকে সায়নাকে উঠতে ইশারা করল। সায়না উঠে বসতেই অনিকেত রিকশাওয়ালা মামাকে বলে, মামা, এনাকে বাসায় পৌঁছে দিবেন। সায়না দ্রুত নেমে অনিকেতের হাত ধরে বলে, এই রাতে একা কি করে যাব? দয়ামায়া নেই নাকি? হাত ছাড়ুন, আমার শরীর আমার বউয়ের জন্য সংরক্ষিত, এখানে টাচ করা অন্য নারীর জন্য অবৈধ। মান্না তো চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। জাহিন অবাক হল না, মেয়ে মানুষ নার্ভাস হয়ে গেলে ভুলভাল কাজ করে বসে। জাহিন একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনার মাথায় পানি ঢেলে মাথা ঠান্ডা করুন, নয়তো পাগল ভেবে মানুষ আপনাকে মারবে। মান্না তো চোখ খুলল, আবার বলল, আমার আপনাকে ভাল লাগছে। ম্যারি মি? জাহিন মান্নাতের দিকে তাকিয়ে বলে, বয়স কত তোমার? সর্বোচ্চ 17 কিংবা 18। এর মধ্যেই মান্নাতের মা এসে বলে, এখানে কি হচ্ছে? জাহিন প্রস্থান করতে করতে বলে, আপনার মেয়ের মাথায় সমস্যা, রাস্তাঘাটে তাকে একা ছাড়বেন না আন্টি। মান্না তো ভয়ে চুপসে গেল। এই রে, এবার আর রক্ষে নেই। মিন মিন করে বলে, আসলো আম্মু, হয়েছে কি জানো? আমি কিছু জানতে চাই না। বাসায় চল, আজ বোঝাবো কত ধানে কত চাল। আমি তো বুঝি আম্মু, যতটুকু ধান চাল তো ততটুকুই হবে। মান্না তো জিহ্বায় কামড় বসালো, ভুল টাইমে ভুল কথা বলে ফেলেছে। আজ বাসায় গেলে তুলকালাম হবে। জাহিন ফিরে আসতেই অন্তর বলে, তুই আবার কবে থেকে মেয়েদের চেক আউট করছিস? সেদিন স্কুলে, আজ আবার রাস্তায়। চুপ কর শালা, জাহিন চৌধুরী মেয়েদের চেক আউট করে না। মেয়েরা জাহিন চৌধুরীকে চেক আউট করে। কতবার বলেছি শালা না সুমন্দি বলবি? ঘাড়ের নিচে না খেতে চাইলে চল এখান থেকে। ছিহহ, আমি মেয়ে না, তুই লেস। কবে হলি? শালা, এবার তোর রক্ষা নেই। অন্তর দৌড় দিয়ে বলে, তুই সুযোগ পেলেই আমারে হেনস্তা করিস, আজ দেখ কেমন লাগে। তোরে একবার পাই, তোরে ঠিক জায়গায় কিক মেরে তোর পরবর্তী প্রজন্ম অন্ধকার করে দেব। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল নয়না, তার পায়ের কাছেই বসে আছে জাহানারা বেগম। নয়নার জ্ঞান ফিরেছে এটা দেখেই দ্রুত সামনে এগিয়ে এসে নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে মা? নয়নার চোখে অশ্রু টলমল করছে। ইচ্ছে করছে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে। নার্স এসে বলল, একটু সময় দিন, এখন কেউ রোগীকে ডিস্টার্ব করবেন না। নয়না পাশ ফিরতেই চোখ পড়ল মিতা বেগমের দিকে। এগিয়ে এসে নয়নার চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলেন, দ্রুত সুস্থ হয়ে যাও। নয়নার কেন যে ইচ্ছে করছে না কারো কথার উত্তর দিতে। রাতেই নয়নাকে বাসায় আনা হয়েছে। নয়না জাহানারা বেগমের রুমে। একবারের জন্য ও নিজের মোবাইলটার খোঁজ করেনি। বালিশে হেলান দিয়ে বসে আছে, চোখ ভর্তি অশ্রু, মস্তিষ্ক ভর্তি টেনশন। হঠাৎ মাহবুব তালুকদার একগাদা লাল শাক নিয়ে রুমে ঢুকলেন, ফিল্মি স্টাইলে হাঁটু মুড়ে জাহানারা বেগমের সামনে শাকগুলো বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি হাগডে। জাহানারা বেগম ভ্রু কুচকে বলে, বুড়া বয়সে ভীমরতিতে ধরছে। নয়না হাসছে। মাহবুব তালুকদারের হৃদয়ও যেন হাসছে। পৃথিবীতে এই একটা নারী যার চোখের কোণে অশ্রু তার সহ্য হয় না।
কিভাবে তার মুখে হাসি ফিরিয়ে আনবে, পৃথিবীর সব সুখ তার পায়ে এনে রাখবে, সেটাই যেন তার প্রধান কাজ। নয়না হাসিমুখে বলে, আম্মা বাবা তোমাকে এখনো কত ভালোবাসে দেখছ। হাত দিতে শাক নিয়ে এসেছে। নয়নাকে দুই পাশ থেকে দুজন জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে, এভাবে হাসবি, তুই হাসলেই আমাদের পৃথিবী হাসে। তোর মন খারাপে আমাদের পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়। নয়না শুধু এই মানুষ দুটোর জন্য সেদিন বিয়েতে অমত করতে পারেনি। এদের ভালোবাসার কাছে তার সব কষ্ট, সব ত্যাগ তুচ্ছ। জানালার গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে জিয়ান। মোবাইলটা ভেঙে ফেলেছে। চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছ এক অসহায় নিষ্পাপ মুখশ্রী। জিয়ানের এখন সিগারেট প্রয়োজন, কিন্তু সিগারেট তার হাতের নাগালে নেই। জিয়ান বেডের উপর বসল। চোখ বন্ধ করে বলে, সরি পাখি, আমি না চাইতেও বারবার তোমার কোমল হৃদয়ে আঘাত করছি। আমি তোমার মায়ে জড়িয়েছি খুব অল্প সময়ে। মায়াবতী, তোমার মায়া কাটবে কিনা জানি না, তবে আমি তোমার ভালোর জন্য আমাকে তোমার থেকে সরিয়ে নেব। আমি তোমার কষ্টের কারণ হতে চাই না। তবুও আমিই অপরাধী তোমার ছোট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অপরাধে। তোমার মতো নিষ্পাপ এক ফুলকে কলুষিত করেছি আমি, আমাকর ক্ষমা করে দিও মায়াবতী। সায়নার পাশে অনিকেত চুপচাপ বসে আছে। একই রিকশায়। অনিকেত বাস্তবতা বোঝে, সে জানে পৃথিবী কতটা কঠিন। বাবা মা না থাকলে তার দুনিয়া কত নির্মম। এই যে হার্টের ডাক্তার, আপনি হার্টের ডাক্তার হয়ে আমার হার্টের চিকিৎসা কেন করবেন না? তুমি না জাহিনকে ভালোবাসো। ভালো, আমি এজন্মে কাউকে এখনো বাসিনি, তবে জিয়ান আর জাহিন ভাইয়া আমার চাইল্ডহুড ক্রাশ। জিয়ান ভাইয়া রাগী, গম্ভীর, সবসময় পড়ালেখা আর পড়ালেখায় ডুবে থাকত। তাই আমার পছন্দ ছিল জাহিন। ছোট থেকে ও কোন বিষয়ে বেশি সিরিয়াস হয় না, সব সময় নিজের মন মর্জি মতো চলত। তাই ভেবেছিলাম এরে বিয়ে করে আমিও মনমতো ঘুরতে পারব। লাইফে সুদর্শন ছেলে আর টাকা দুটো একসাথে পেলে কেউ হাতছাড়া করতে চায়? আমার তো দুটোর একটা নেই। আপনার আছে শুদ্ধ মন, পবিত্র দেহ। আপনি ওই দিন বলেছিলেন আপনার শরীর টাচ করতে না, কারণ এটা আপনার ভবিষ্যৎ বউয়ের আমানত। ব্যাস, আমি আপনার উপর ফিদা। বিয়ে করলে আপনাকেই করব। আর হ্যাঁ, যথেষ্ট সুদর্শন আপনি, আর ডাক্তাররা আবার গরিবও হয়। আমাকে বোকা মনে হয় আপনার? অনিকেত শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি নিজেও জানি না আমার বাবা মাকে। এমন পিতৃ পরিচয়হীন ছেলের কাছে কোন পরিবার নিজের মেয়ে দেব? পরিবারের দিতে হবে কেন? মেয়ে নিজেই আপনার কাছে চলে আসবে। দূরত্ব ঠিক রেখে কথা বলুন। সায়না হুট করে এক অকাজ করে বসল। হঠাৎ অনিকেতর হাত দুটো ধরেই ঠোঁট ডুবিয়ে দিল অনিকেতের ঠোঁটে। প্রথমবার কোন নারীর স্পর্শে অনিকেতের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। লাবিব বাসায় আসতেই তার বাবা তাকে বকাঝকা করল, এরপর ঠান্ডা মাথায় ব্রেইন ওয়াশ করল। লাবিব বসে আছে একটা হোটেল রুমের সোফায়। তার নতুন গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে এসেছে। সোনিয়া নিজেই তাকে এখানে আসার অফার করেছে। লাবিব মনে মনে ভাবল, এই মেয়ে বড়লোক হলে তো আর নীলাঞ্জনা বেবিকে ফিরিয়ে আনব না। লাবিব সোনিয়ার হাতের উপর হাত রেখে বলে, বেবি, ইউ আর সো বিউটিফুল। এই ড্রেসটা পরে আসো বেব। সোনিয়া এক চোখ টিপে বলে, ড্রেসের কি দরকার সোনা, বলেই দুজন কাছাকাছি আসল। হঠাৎ সোনিয়া একটা ছুরি বের করে লাবিবের গলায় ধরে বলে, তোশালা যা আছে বের কর, নয়তো এখানে তোর লাশ ফেলে রাখব। একদম শক্তি দেখানোর চেষ্টা করবি না, এখানে সব আমার লোক। গোটা একটা সপ্তাহ কেটে গেছে, এর মধ্যে জিয়ান নয়নার কোন যোগাযোগ হয়নি। হসপিটাল থেকে ফিরে নয়না পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়েছে। সে যেন তার মনের সাথে যুদ্ধ করে এইভাবে কাউকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছে। দুটো পরীক্ষা শেষ। মোবাইল বন্ধ করে আলমারির ড্রোয়ারে রাখা, সেটা একবারের জন্য ও ধরেনি নয়না। এখন সূর্য অস্ত যাওয়ার সময়। নয়না বারান্দায় এসে দোলনায় বসল। মাঝে এখানে বসে সে আনমনে কবিতা আবৃত্তি করে। সূর্য ধীরে ধীরে নিচের দিকে নামছে। নয়নার চোখের কোণ ভিজে উঠেছে অজানা কারণে। তার কেন মন খারাপ লাগছে, কেন না চাইতেও চোখ দুটো ভিজে উঠছে। মানুষ কি এত সহজে কারো মায় আটকে যেতে পারে?
কোনো মানুষকে কি এত সহজেই হৃদয় জায়গা দেয়া যায়? আচ্ছা, আমরা কি নিজের ইচ্ছেতে কারো মায় আবদ্ধ হতে পারি? অথবা ভালোবাসতে পারি? হৃদয় তো মস্তিষ্কের মতো না যে এসব ভেবেচিন্তে করা যায়। সে তো নিজের মতো চলে। মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে আমাদের কাকে প্রাধান্য দেওয়া উচিত? মন আর মস্তিষ্ক কেন আলাদা চলে? এসব প্রশ্ন যেন নয়নাকে ঘিরে ধরেছে, অথচ উত্তর মেলাতে সে ব্যর্থ। সূর্যের রক্তিম ভাবাটুকুও বিলুপ্ত হওয়ার পথে। নয়না উঠে দাঁড়িয়ে আনমনে বলছে, আমি চাই না তুমি আমাকে সূর্যের মতো ভালোবাসো যার প্রখরতা বিলুপ্ত হয়ে যায় আধারে। আমি চাই না তুমি আমায় চাঁদের মতো ভালোবাসো, যার সৌন্দর্য হারিয়ে যায় দিনের আলোয়। আমি চাই তুমি আমায় আকাশের মতো ভালোবাসো, যে ক্ষণে ক্ষণে বদলাবে তবুও ছেড়ে যাবে না, সবসময় স্থির থাকবে আমার পাশে। নীলাঞ্জনা পাশ থেকে বলে, বাহহ, সুন্দর বলেছিস তো। তা খুব ভালোবাসিস বুঝি? নয়না কোন উত্তর না দিয়ে রুমে চলে আসলো। জায়নামাজ নিয়ে ফ্লোরে পেতে নামাজে দাঁড়িয়ে গেল। আর কোন সময় নামাজ পড়ুক আর না পড়ুক, পরীক্ষার সময় নয়নার নামাজ যেন মিস হয় না। নীলাঞ্জনা হাসছে। ছোটবেলা থেকেই নয়না এক্সামের নামাজি। নীলাঞ্জনা 1 সপ্তাহ ধরে এ বাসায় কেউ তার খোঁজ নেয়নি। সে খাচ্ছে, ঘুমাচ্ছে। কেউ তাকে কিছুই জিজ্ঞেস করছে না, কাছে ডাকছে না। সবার এই নীরবতা নীলাঞ্জনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। নয়না চিৎকার করে বলে, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্যাক্রিফাইস, আপনার হৃদয়ের ক্ষত, সব দিকে আপনি আর আপনি। স্বার্থপর মানুষ, আপনি নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না। আপনার এত কিছুর মধ্যে আমি কোথায়? আমার ক্ষত বিক্ষত হৃদয় একবারও আপনার দৃষ্টিতে পড়েনি? একবারও আপনার মন বলেনি আপনি অন্যায় করছেন আমার সাথে? আপনার এত কিছুর ভিড়ে ভিকটিম কার্ড প্লে করছি আমি। জিয়ান ধরফরিয়ে উঠে বসল, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। তার মানে এসব স্বপ্ন ছিল। মোবাইল হাতে নিল। নতুন মোবাইল কিনেছে। মোবাইলের স্ক্রিনে তারিখ দেখে বলে, আজ একটা সপ্তাহ আমাদের কথা হয় না। রোজ আমার তোমার কথা মনে পড়ে, তোমার কি আমার কথা মনে পড়ে না ষোড়শী? তোমার এক্সাম কেমন হচ্ছে জানা হলো না। আমি তোমাকে আমার করতে পারবো না, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তবুও চাই তুমি ভালো থাকো। আমি তোমার অপরাধী, তুমি কখনো আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন করতে পারবে না। আমি বারবার তোমাকে হার্ট করেছি, বারবার তোমার কোমল হৃদয় গভীর আঘাতে জর্জরিত করেছি। ক্ষমা যাওয়ার ভাষাটুকুও আমার কাছে নেই। আমি জানি তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমার মতো অপরাধীকে না। মোবাইলের স্ক্রিনের আলো নিভে যাচ্ছে, জিয়ান আবার জ্বালাচ্ছে। সেখানে জ্বলজ্বল করছে তার ষোড়শী রমণীর হাসজ্জ্বল মুখশ্রী। সূচনা কোমরে দুহাত গুজে বলে, এই তুই এখানে কি করিস? আবার গিটারও বাজাতে পারিস? জাহিন বেশ অবাক হল। এইটুকু পুচকে মেয়ে তাকে তুই করে কথা বলছে। এই যে দাদি আম্মা, সাহস তো ভালোই, এইটুকু ছানাপোনা হয়ে জিরাফের মতো ছেলেকে তুই সম্বোধন। এই একদম আমাকে দাদি আম্মা বলবি না, বলে দিলাম আমি সূচনা তালুকদার। বড় আম্মুকে বলে দিল তোকে পিটটি দেব। দারোয়ান এসে সূচনাকে ডেকে নিয়ে গেল। সূচনাকে নিতে গাড়ি চলে এসেছে। বাসায় ফিরে দৌড়ে নয়নার রুমে গেল। কিরে ময়না, তুই সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকিস আর এদিকে তোর বর কি করে খবর রাখিস না? নয়না ভ্রু কুচকে তাকালো সূচনার দিকে। এই তুই স্কুল থেকে এসেই আমার রুমে কেন এসেছিস? তোর বর স্কুলে গান গাইছিল, সাথে গিটারও বাজাচ্ছিল। তোর ফাউল কথা রেখে যা তো। আমাকে পড়তে দে, পরশু আমার কেমিস্ট্রি এক্সাম। এই কেমিস্ট্রি আবার কোনটারে টয় না? আমারে কেন পড়ায় না? তুই যাবি? তুই আমার সাথে যাবি? বিকেলে স্কুলে অনুষ্ঠান, তোর বর গান গাইবে, শুনবি? নয়না কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তোর সাথে যাব। কিন্তু এই কথাটা কাউকে বলবি না। বিকেলে নয়না ব্ল্যাক কালার আর সোনালি পাড়ের জামদানি পরল, লম্বা চুলগুলো হিজাবের আড়ালে লুকিয়ে ফেলল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সূচনাকে সাথে নিয়ে গাড়িতে বসল।
নয়নাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। স্কুলের গেট পার হয়ে কিছুদূর আসতেই কানে আসলো, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে। যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। নদী কেন যায় সাগরের ডাকে? চাতক কেন বৃষ্টির আশায় থাকে? যদি বুঝতে চাও, আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখ চোখ রেখে স্বপ্ন দেখে যাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। কাছে এলে যাও দূরে সরে, কতদিন রাখবে আর একা করে? মনে টেনে নেও, আমি তোমার ওই হাতে হাত রেখে, তুমি আমার এই হাতে হাত রেখে, আমি তোমার ওই হাতে হাত রেখে, তুমি আমার এই হাতে হাত রেখে। এসো এগিয়ে যাই। নয়না সূচনার হাত ধরে এক প্রকার দৌড়ে স্টেজের সামনে চলে আসে। অশ্রু টলমল নয়নের সামনে তাকিয়ে থাকে অভিমান, অভিযোগের দৃষ্টিতে। এই মানুষটাকে কি নয়না ভালোবেসে ফেলেছে? নয়তো তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে কেন ইচ্ছে করছে? কেন ইচ্ছে করছে শার্টের কলার শক্ত করে ধরে জিজ্ঞেস করতে, আপনি আমাকে কষ্ট কেন দিচ্ছেন? জাহিনের দৃষ্টি নয়নার দৃষ্টিতে স্থির হল। কয়েক সেকেন্ডের জন্য জাহিন থামল, এরপর আবার গাইতে শুরু করল। গান শেষ হওয়ার আগেই অভিমানে নয়না বাহিরের দিকে চলে যাচ্ছিল। জাহিন গান শেষ করেই দ্রুত পায়ে নয়নার পিছু পিছু আসে। সূচনাকে গাড়িতে বসিয়ে নয়না উঠতে যাবে, তখনই নয়নার হাতে টান পড়ে। নয়না পিছু ফিরে রাগী কণ্ঠে বলে, ডোন্ট টাচ। আচ্ছা ছেড়ে দিচ্ছি বলে তো যাও, এভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? নয়না অবাক দৃষ্টিতে সামনের মানুষটির দিকে তাকিয়ে থেকে ভাবলেশহীনভাবে বলে, আপনি সুদর্শন তাই আপনার দিকে তাকিয়েছিলাম। দ্রুত গাড়িতে বসে ড্রাইভারকে বলে, চলুন দ্রুত। জাহিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? মেয়েটা বারবার তার সাথে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করে? চেহারাটা নিষ্পাপ মনে হয়, শত বছরের মায়া জমা হয়ে আছে। অন্তর এসে বলে, তুই এই মেয়ের প্রেমে একদিন মরবি। শালা প্রেম কই পেলি? তুই আমারে আর কোনোদিন শালা কইলে তোর ভবিষ্যৎ বউ আমার। আমার ভবিষ্যতে বউ তোর বোন। তাহলে সমুন্দি বল। সুমন্দির ছেলে কথা কম কয়, এবার এই মায়ার খোঁজ নে, এটার কাহিনী বের কর। নয়না বাসায় এসে রুমের দরজা বন্ধ করে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগল। হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে নিয়ে আলমারি থেকে নিজের ফোন বের করে সুইচ অন করল। সামনাসামনি কিছু বলতে পারেনি, কিন্তু এবার ফোনে ইচ্ছেমতো বকে দেয়ার ইচ্ছে নিয়ে ভিডিও কল করল। ওপাশ থেকে কোন রেসপন্স নেই। তৃতীয়বার কল রিসিভ হতেই নয়না চিৎকার করে বলে, আপনার কি হয়েছে? আপনাকে মাত্রই সুস্থ দেখে আসলাম। কোন হসপিটালে আছেন আমাকে বলুন। জিয়ান কোন কথা না বলে নয়নার দিকে তাকিয়ে আছে। কোন এক অদ্ভুত কারণ এসে নয়নাকে দেখলে তার সব কষ্ট উবে যায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। কি হলো কথা বলুন। সরি। নয়নার চোখ টলমল করছে। একটা সপ্তাহ পর লোকটাকে দেখল, কিন্তু একই মানুষ একই সময়ে দুদিকে কিভাবে সম্ভব? আপনি কোথায়? জিয়ান ফোন ঘুরিয়ে দেখালো, কানাডার একটা হসপিটালে। নয়না কিছু বলতে গিয়েও চুপ করে রইল। এই শুনছো আমার রাঙা বউ, আমি সিদ্ধান্ত নিয়েছি এজন মেয়ে আর তোমাকে ছাড়ব না। নয়না কান্না করছে। প্লিজ কান্না করো না, আমি এতদিন পর তোমার চোখের অশ্রু দেখতে চাই না। সরি, আর কোনোদিন তোমাকে হার্ট করব না। আপনি অসুস্থ হলেন কি করে? এক ষোড়শী বালিকার হৃদয় ভাঙার অনুশোচনা আমাকে হসপিটালে নিয়ে এসেছে। তুমি কি জানো আমি তোমার সরলতার মায় আবদ্ধ হয়ে গেছি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? নয়না ধরফরিয়ে উঠে বসল। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন স্বপ্নে নয়নার ঘুম ভেঙে যায়। উঠে চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। আলমারি খুলে ফোন হাতে নেয়। মান্না তো ওয়াশরুমের ফলসছাদে অন্ধকারে মুখ চেপে রেখে কান্না করছে। কিছুক্ষণ আগেই কিছু মানুষ এসে তার বাবা মাকে তুলে নিয়ে গেছে। এখনও তারা তন্ন তন্ন করে পুরো বাসা তালাশ করছে।
মান্নাতের কপাল বেয়ে ঘাম ঝরছে, ইঁদুর এসে একটু পরপর পায়ে আঁচড় কাটছে। এ কেমন অমানিসা গ্রাস করছে মান্নাতের সুন্দর জীবনকে? তার বাবা মাকেই বা কোথায় নিয়ে গেছে? মান্নাতের ভেতর থেকে চিৎকার আসছে, অথচ সে নিরুপায়। মান্নাতের মন বলছ, এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠুর, ইট পাথরের মতোই, পাশ ঘেঁষে এত বাসা, অথচ কেউ এগিয়ে আসলো তাদের সাহায্যে। হয়তো আমাকেও কোনো শকুন গিলে খাবে, দিবালোকে কেউ ফিরেও তাকাবে না। জিয়ান এই 1 সপ্তাহে 2 বার ফ্লাই করেছে, এই ব্যতীত রুম থেকে বের হয়নি। হঠাৎ তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। বারবার নয়নার নিষ্পাপ মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠেছে, চোখ বন্ধ করলেই কানের সামনে নয়নার দুষ্ট মিষ্টি কথাগুলো বাজতে থাকে। জিয়ান চেয়ে নয়নাকে নিজের মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। অবশেষে আজ সে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে বসেছে। তার মন এখন নয়নার উষ্ণতা ছাড়া শান্ত হবে না। তার চোখের তৃষ্ণা মিটবে না নয়নার দর্শন ব্যতীত। কত শতবার কল করেছে, টেক্সট করেছে, অথচ সেসব কিছুই পৌঁছায়নি। মনের কাছে পরাজিত হয়ে সে ছুটে যাচ্ছে তার প্রেয়সীর দ্বারে। নাজিম চৌধুরী পায়ের ওপর পা তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, তোমার ছোট ছেলেকে বোঝাও। আমার পক্ষে একা একা এত বড় বিজনেস সামলানো এখন আর সম্ভব না। আর ওই বাড়িতে খবর নিয়েছ মেয়েটা এখন কেমন আছে? এক্সাম শেষ হলে যত দ্রুত সম্ভব আমার বউ আমি নিয়ে আসব। মিতা বেগম বললেন, জাহিন কি আমার কথা শুনবে? তুমি একবার বলে দেখো। আর সুনয়নাকে দেখতে আবার যাব কাল, তুমিও আমার সাথে যাবে? নাজিম চৌধুরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, ভেবে দেখছি। রাত 12:45 নয়নার চোখে ঘুম নেই, বই নিয়ে পড়ে আছে। হঠাৎ জাহানারা বেগম রুমে এসে বলে, তুই কি অর্ডার করেছিস নয়না? এত রাতে ডেলিভারি ম্যান এসে বিরক্ত করছে। নয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কিছু অর্ডার করিনি। আয় দেখে যা, গেটের সামনে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়। তোর হাতে ছাড়া দেব না। নয়না ভ্রু কুঁচকে উঠে আসল। দরজা খুলতেই লোকটা বলল, আপনি সুনয়না চৌধুরী? না, আমি সুনয়না তালুকদার। চৌধুরী বাড়ির বড় বউ না আপনি? জাহানারা বেগম বলেন, হ্যাঁ, আমার মেয়ে চৌধুরী বাড়ির বউ। হাতে থাকা 2টা বুকে নয়নার দিকে বাড়িয়ে দিল, একটাতে ফুল আরেকটাতে চকোলেট। আরেকটা বেশ বর্ষর বক্স দিয়ে বলে, ম্যাম এগুলো আপনার জন্য। নয়না কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা চলে গেল। রুমে এসে সবকিছু নিয়ে চুপচাপ বসে আছে। এতগুলা চকোলেট, ফুলকে তাকে একসাথে পাঠাবে। এই বক্সেই বা কি আছে? নীলাঞ্জনা হেসে বলে, তোর বর তোকে বড্ড ভালোবাসে মনে হচ্ছে। দেখ কত কিছু পাঠিয়েছে। আমাকেও কম কিছু বলেই চুপ করে গেল। নয়নার ইচ্ছে করছে নীলাঞ্জনার চুল ছিঁড়ে ফেলতে। এইগুলোও যদি প্লেন ড্রাইভার আপনার কাজ হয়, তবে আপনার একদিন তো আমার যতদিন লাগে প্লেন ড্রাইভার বাচ্চা। এক্সাম শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে নয়না। প্রখর রোদের তাপ মনে হচ্ছে ঝলসে দিতে চাইছে প্রকৃতিকে। নয়না গেটের বাহিরে এসে একটা স্ট্রবেরি কোন আইসক্রিম কিনে খেতে ব্যস্ত। আর মাত্র 3টা এক্সাম বাকি। নয়না আইসক্রিম খেতে খেতে ভাবতে লাগল, দুটো মানুষ একই সময় 2 প্রান্তে কি করে থাকতে পারে? আমার স্বপ্ন সত্যি নাকি আমার বাস্তবতা? যদি ভিন্ন মানুষ হয়ে থাকে তাহলে কণ্ঠ কিভাবে এক হয়? আমি জানি না কেন আপনি আমার সাথে মাইন্ড গেমস খেলছেন। এসব করে কি লাভ হচ্ছে আপনার? নয়না গাড়ি আসার আগেই রিকশা ডেকে তাতে উঠে বসল। উদ্দেশ্য চৌধুরী বাড়ি। মনে মনে বলে, আপনার সত্যি আমি উদ্ঘাটন করেই ছাড়ব। নয়না গেটের সামনে এসে নামল। ব্যাগ থেকে ভাড়া পরিশোধ করে এদিক সেদিকে তাকাতে লাগল। দারোয়ান 1 মিনিটের জন্য ও নড়ছে না। তাকে তো যে কোন উপায়ে ঢুকতে হবেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর দারোয়ান সরল। নয়না টুপ করে ভেতরে ঢুকে পড়ল, আস্তে আস্তে মেইন দরজার সামনে এসে দাঁড়াল। হাত দিতেই বুঝে গেল দরজা খোলা, নয়না ভেতরে ঢুকল। হঠাৎ মুখোমুখি হল এক সার্ভেন্টের। নয়নাকে দেখে বলে, বৌমনি আপনি? বড় ম্যাডাম তো আজ বাসায় নেই। নয়না নিজেকে ধাতস্থ করে বলে, কখন আসবে?
সে বিষয়ে আমরা কিছু জানি না। আচ্ছা, আমি রুমে যেয়ে কল করে জিজ্ঞেস করে নেব। আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু দেব? লেমন জুস। বলেই নয়না দ্রুত পায়ে জিয়ানের রুমে চলে আসলো। রুমটা দেখে মনে হচ্ছে এখানে কেউ ছিল। ভালোভাবে পরখ করতেই সেখানে মেয়েদের ওড়না আবিষ্কার করল। নয়নার ছোট হৃদয়টা মুচড়ে উঠল। চোখের জল মুছে নিলে হাতের উল্টো পিঠে। হঠাৎ খেয়াল করল ওয়াশরুম থেকে কেউ বের হচ্ছে। নয়না দ্রুত পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। নয়না তাড়াহুড়ো করতে যেয়ে খেয়াল করেনি পর্দা সাদা কালার, ওপাশ থেকে খেয়াল করলেই বোঝা যায় এখানে কেউ আছে। নিজের হাজবেন্ডের রুমে অন্য একজন নারীর উপস্থিতি নয়নার ছোট হৃদয়টাকে গুড়িয়ে দিচ্ছে। মানুষটা তাকে কত যত্ন করেই না ঠকাচ্ছে। আমার সাথে এক সপ্তাহ কথা না বলায় যে মানুষটার সামান্য হাঁচি পর্যন্ত আসেনি, সে আমাকে ভালোবাসে এটা কিভাবে মেনে নিলাম আমি? আমি আসলেই বোকা। বোকাদের মানুষ সহজে ঠকাতে পারে। টুপটুপ করে ঝরতে থাকলে নীল নদের পানি। মান্না তো খুব ক্লান্ত। রাতের শেষ প্রহরে জাহিন তাকে ফেরেশতা রূপে উদ্ধার করেছে বলতে গেলে। মাথা চেপে ধরে কান্না করছে মান্না তো। জীবন তার সাথে এখন খেলা খেলছে। গত রাত যত গভীর হচ্ছিল মান্নাতের মনে হচ্ছিল মৃত্যু ততই নিকটে। লোকগুলো ঘরের কোনায় কোনায় খুঁজে বেড়াচ্ছে, ইঁদুরগুলো পা কেটে রক্ত বের করে ফেলছে। হঠাৎ বাহিরে শোরগোল শোনা গেল। বাসার ভেতরের লোকগুলোও হয়তো বের হয়ে যাচ্ছে। কোন শব্দ আসছে না কানে। সাহস করে নয়না বেরিয়ে আসল। ধীর পায়ে দরজার কাছে এসে চিৎকার করল, বাঁচাও, কেউ আছো? পেছনে থেকে কেউ তার মুখ চেপে ধরল। ছুরি বসিয়ে দিল কাঁধ বরাবর। গল গল করে রক্ত প্রবাহিত হতে লাগল। মান্নাতের বেঁচে থাকার শেষ আশাটুকুও ফুরিয়ে এলো বুঝি। হঠাৎ কেউ গর্জন করে বলল, কে রে তুই? ধস্তাধস্তির আওয়াজ কানে আসছে। ধীরে ধীরে সে আওয়াজ বন্ধ হয়ে আসছে। ঢলে পড়ছে মান্নাত। মাটিতে পড়ার আগেই জাহিন তুলে নিল কোলে। মোবাইলের টর্চের আলোয় চেহারা দেখে বেশ অবাক হল। অন্তর বাসার ভেতর টর্চ জ্বালিয়ে ঘুরে এসে বলে, বাসায় কেউ নেই দেখে মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। যেখানে আমরা চোরকে ছাড়ি না সেখানে এত বড় ঘটনা কিভাবে সম্ভব? এসব নিয়ে পড়ে ভাবা যাবে, আগে মেয়েটাকে সুস্থ করতে হবে। মান্নাতকে বাসায় নিয়ে এসে জিয়ানের রুমে রাখল। অনিকেতকে কল করে ডাকল। অনিকেত প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করে দিয়ে গেল, কিছু মেডিসিন সাজেস্ট করল। এরপর যে যার মতো নিজেদের রুমে চলে গেছে। মান্নাত দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ মেলে সামনে তাকাতেই সাদা পর্দার আড়ালে নারীমূর্তি দেখে বলে, কি ওখানে? নয়না বাহিরে এসে বলে, তোর জম। তোর সাহস কি করে হয় আমার হাজবেন্ডের রুমে আসার? আজকে হয় তোকে মারব নয়তো ওই ছেমরারে মারব। মান্না তো অবাক হয়ে বলে, রিল্যাক্স, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কে আর আপনার হাজবেন্ডই বা কে? নয়না মোবাইল বের করে বলে, চোখ খুলে ভালোভাবে দেখ, এটা আমার হাজবেন্ড। আপনার মাথা ঠিক আছে? এ আপনার হাজবেন্ড কি করে হয়? ও তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? লজ্জা লাগে না বিবাহত ছেলের গলার ঝুলতে? আমি কি কম সুন্দরী? আমার মতো সুন্দরী বউ রেখে কিসের প্রেম? আজকে আমি তোকে মেরাই ফেলব। বলেই মান্নাতের গলা টিপে ধরতে নিল। জাহিন এসে বলে, আপনি কে? নয়না সামনের দিকে ঘুরে বলে, আপনার জম। জাহিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তা মিস জম, আপনি আমার বাসায় এসে আমার গেস্টকে কেন আঘাত করছেন? নয়না নিজের রাগ সংজাত করতে না পেরে জাহিনের দিকে পারফিউমের বোতল ছুঁড়ে মারতে লাগল। আজকে আপনাকে মেরাই ফেলব। আমাকে ঠকানো? এত সাহস? সুনয়না কি তালুকদারকে ঠকাবে? জাহিন দরজার আড়ালে দাঁড়িয়ে বলে, মিন ধানিলঙ্কা, আপনার নিশ্চিত কোথায়ও ভুল হচ্ছে। নয়না রুম থেকে বের হতে হতে বলে, আপনাকে আমি ডিভোর্স দেব, আপনার নামে মেয়ে ঠকানোর মামলা করব। নয়না গটগট করে বের হয়ে গেল। জাহিন মান্নাতকে বলল, সরি, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আপনি রেস্ট নিন, আমি দেখছি।
জাহিন নিচে এসে দেখে নয়না নেই। জাহিন সোফায় বসে ভাবছে কোনভাবে এই মেয়ে আমার ভাবি নয়তো। না না, এটা হতেই পারে না। ভাইয়া এমন বাচ্চা মেয়েকে বিয়ে করবে? সার্ভেন্ট ট্রেতে করে লেমন জুস নিয়ে কিচেন থেকে বের হল। জাহিন বলল, লেমন জুস কার জন্য? বৌমনির জন্য। বৌমনি আবার কে? আপনার বড় ভাইয়ের বউ। কিছুক্ষণ আগেই এসেছে। জাহিন অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেল। এটাও কি সম্ভব? জাহিন জুসের গ্লাসটা নিয়ে থকথক করে পান করে বলে, সে চলে গেছে। জাহিন অন্তরে কল করে। অন্তর রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে জাহিন বলে, সুমন্দি স্যাড গান লাগা জীবনের দ্বিতীয় ক্রাশ আমার নিজের ভাবি। এই দুঃখে বুড়িগঙ্গার কালো জলে স্নান কইরা আহি চল সুমন্দি। অন্তর নিজের হাসি চেপে রেখে বলে, তাইলে এখন কোন গান্ডা বাজামু মামা? চাচা হেনা কোথায়? এই ভার্সন চলবে? প্রেমের সমাধি ভেঙ্গে মনের শিকল ছিঁড়ে ক্রাশ যায়, উড়ে যায়। রাখো শালা তাত্তারি বাইক নিয়া আয় বুড়িগঙ্গা কালা পানিতে ডুব দিয়া হৃদয়ের শুদ্ধিকরণ করমু। ছিহবহ শেষ পর্যন্ত ভাবির উপরে ক্রাশ। এই চোখ আমি কেমনে রাখমু? পেস্টিজ পাঞ্চার কইরা দিলও মাইয়াডায়। ধুর ভাবিজি। জিয়ানের আবেদন মঞ্জুর হতে বেশ কিছুদিন সময় লাগল। অবশেষে সে ছুটি পেলে 5 দিনের আগামী মাসের 3 তারিখ তার ফ্লাইট। কতবার যে কল করেছে নয়নাকে, ফোন সুইচড অফ। মনে মনে কয় ছেমরির এমন রাগ। মনে হয় 5 ফুট হাইটের 10 ফুট রাগ। এইবার আহি তোমারে খাঁচায় বন্দি কইরা রাখমু রাঙা বউ। গুন গুন করছে, সোনা বউ শুনছনি গো, সোনা বউ শুনছনি, নিতে আইলে নায়র যাইবানি। জানালার পর্দা সরিয়ে দেখে আজ কানাডার শহর জুড়ে চকচকে রোদ। এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। জিয়ান যেখানে থাকে বেশিরভাগ সময় এখানটাতে তুষারপাত হয়। ছুটি মঞ্জুর হওয়ায় মনের মধ্যে কেমন একটা দোল দিচ্ছে জিয়ানের। মনে মনে বলে, ওরে মন কথা শোন, এত দ্রুত গতিতে এগোস না। হোঁচট খেলে ভেঙে পড়বি, এবার কিন্তু আর গড়তেই পারবি না নিজেকে। অনিকেতের সাথে সায়নার সেদিনের পর আর কোন যোগাযোগ হয়নি। আজ সকালে হঠাৎ সায়না উপস্থিত সোজা অনিকেতের হসপিটালে। অনিকেতে গম্ভীর কণ্ঠে বলে, আপনি আবার এখানে? আপনি কোন কচুর হার্ট সার্জন? একটা মেয়ে আপনার ঠোঁটের দফারফা করে দিল, এরপরেও আপনার হার্ট সুস্থ। এমন পচা হার্ট কোন মানুষের থাকতে পারে? অনিকেত ভীষণ লজ্জা পেলেও তা প্রকাশ করল না। আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? কোন যুগে আসলাম আমি? কোথায় ছেলেরা মেয়েদের ইপটিজিং করত আর এখন মেয়েরা ছেলেদের ইপটিজিং করে। কাজী অফিসে চলুন আর সমস্যার সমাধান করে ফেলুন। রোজ রোজ ইপটিজিং সহ্য করার চেয়ে বিয়ে করা বেটার অপশন কিন্তু। মিস্টার হার্ট সার্জন, আপনি রাজি থাকলে আমি হসপিটালে কাজী নিয়ে হাজির হতেও রাজি আছি। চুপ করুন, আমার সহকর্মীরা শুনে ফেলবে। চুপ করব এক শর্তে। কিসের শর্ত বলে? বিদেয় হন। বিকেল 5টায় বকুলতলা কফি শপে দেখা করবেন। 5টায় আমার চেম্বার আছে। তাহলে রাত 9টায়। আচ্ছা ঠিক আছে, 5টায় আসব। এবার যান। আসার সময় ফুল নিয়ে আসবেন, সাথে রেশমি কাচের চুড়ি ও হ্যাঁ একটা ডাক্তারি বাজে রাইটিংয়ের চিরকুট। না আনলে কিন্তু সবার সামনেই কিসটিস করে বসব। নয়না বাসায় এসে ফাইল রেখে সোফায় বসল। জাহানারা বেগম এসে বলে, কোথায় ছিলে তুমি? তোমাকে খুঁজতে তোমার চাচ্চু বের হয়েছে। আর কিছু সময় দেরি করলে তোমার বাবা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলত। কথা বলছো না কেন? শ্বশুর বাড়ি গিয়েছিলাম। মানে? শ্বশুর বাড়ি গিয়েছিলাম বললাম তো আম্মু। শেখবে শ্বশুর বাড়ি দেখেছি, তারপর কতদিন দেখি না, এর জন্য দেখতে গিয়েছিলাম শ্বশুর বাড়ি কেমন। নয়না, তোর কাছে এসব হাসি তামাশা মনে হচ্ছে? ওনারা কি ভাবল তুই এভাবে চলে গেলি? তারা নিশ্চয়ই ভাবছে মেয়ে বয়সের চেয়ে বেশি পাকা। নীলাঞ্জনা নয়নার দিকে ঠান্ডা 1 গ্লাস জুস বাড়িয়ে দিয়ে বলে, তুই এখনো ছেলে মানুষই ছাড়তে পারলি না। যদিও আন্টি খুব মিশুক মানুষ, তবুও তোর এভাবে ওই বাড়িতে যাওয়া উচিত হয়নি নয়না। আমার শ্বশুর বাড়ি আমার ইচ্ছে, আমি কিভাবে যাব না যাব সেটা আমার ব্যক্তিগত বিষয়ে।
জাহানারা বেগম রেগে বলেন, এক চড় দিয়ে দাঁত ফেলে দেব। বেয়াদব মেয়ে বড়দের মুখে মুখে কথা বলে। যা নিজের রুমে যেয়ে ড্রেস চেঞ্জ কর, আর 3টা এক্সাম বাকি তো। 2 তারিখ এক্সাম শেষের পর তোকে পার্মানেন্টভাবে রেখে আসবো ওই বাড়িতে। ভেবেছিলাম আরও কিছুদিন রাখবো নিজের কাছে, কিন্তু তুই তো পাগল হয়ে গেছিস শ্বশুর বাড়ির জন্য। তোকে সেখানেই রেখে আসব। তখন বুঝবি শ্বশুর বাড়ি কত মধুর। নয়না ধূপধাপ করে পা ফেলে রুমে চলে এসে ড্রিম করে দরজা বন্ধ করে দিল। রাগে ইচ্ছে করছে লম্বা চুলগুলো কেটে কুটি করে ফেলতে। আলমারি থেকে গতকালকের গিফটগুলো বের করল, দ্রুত তা আনবক্সিং করতে শুরু করল। অনেকগুলো হেয়ার প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট, চকোলেট, পার্পল কালারের একটা সুন্দর গাউন। আনো নূর পেজ থেকে এসব এসেছে, কিন্তু পাঠিয়েছে কে? সবকিছু তন্ন করে ঘাঁটতে লাগল। একটা কার্ড পেল, সেখানে লেখা, রাঙা বউ রাঙিয়ে দিও আমার শূন্য হৃদয়ে। অপর পাশে লেখা, আমার একটা আকাশ হোক, সেই আকাশ জুড়ে তোমার ভালোবাসার চাঁদ উঠুক। আমার একটা নদী হোক, সেই নদীতে তোমার ভালোবাসার ঢেউ হোক। আমার একটা সন্ধ্যা হোক, সেই সন্ধ্যা জুড়ে তোমায় নিয়ে গল্প হোক। নয়না কার্ডটি ছিঁড়ে 4 টুকরো করে ফেলল। মোবাইল নিয়ে সার্চ করে পেজটা খুঁজে বের করল। 2 দিন আগের পোস্টে নয়নার চোখ আটকে গেল। সুদূর কানাডা থেকে এক ভাইয়া তার প্রিয়তমার রাগ ভাঙ্গাতে এই সারপ্রাইজ গিফটটা পাঠিয়েছে। আপুটি কত ভাগ্যবতী, এভাবেই তাদের ভালোবাসা যুগ যুগ বেঁচে থাকুক। নয়না পেজের ইনবক্সে নক করল, আমার একটা ইনফরমেশন দরকার ছিল, কাইন্ডলি আমাকে একটু হেল্প করুন। নয়না বুঝতে পারছে না, জিয়ান কেন তার সাথে এরকম দুমুখো আচরণ করছে। মোবাইল অন করার সাথে সাথে অগণিত টেক্সট আর মিসকলের নোটিফিকেশন এসেছে জিয়ানের কন্ট্যাক্ট থেকে। নয়নার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। জানালার উঠতে থাকা পর্দার দিকে তাকিয়ে বলে, ছেলে মানুষ কি কখনো এক নারীতে আসক্ত হতে পারে না? এই উঠতে থাকা পর্দার মতো তারাও কি উঠতে থাকে এক নারী থেকে আরেক নারীর মনে? জিয়ান তৈরি হচ্ছিল ফ্লাইটের জন্য। ফার্স্ট ক্যাপ্টেন সে। সবকিছু পরিদর্শন করে সবেমাত্র জুসসস মুখে দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নয়নাকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মনটা হঠাৎ ফুরফুরে হয়ে গেল জিয়ানের। সাথে সাথে টেক্সট করল, হেই লিটল প্রিন্সেস। নয়না টেক্সটের দিকে তাকিয়ে থেকে চোখ ঝাপসা হয়ে আসল। একটু পরেই নয়নার ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানের ধরতেই ওপাশ থেকে বলল, প্লিজ এই মুহূর্তে ঝগড়া করো না। জিয়ানের কণ্ঠে করুণার স্বর। আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। করুণা করে হলেও একবার ভিডিও কল করো। আমি তোমাকে একটা বার দেখতে চাই, কতগুলো দিন তোমাকে দেখি না। তোমাকে দেখার তৃষ্ণায় হৃদয় মরুভূমি হয়ে আছে। নয়না তাচ্ছিল্য হেসে বলে, এমনভাবে বলছেন যেন আমাদের শত জনমের প্রেম। আপনার মিথ্যে কথায় আমার মন ভিজবে না। ফোন রাখুন আর কখনো আমাকে কল করবেন না। আমার দেখা জঘন্য পুরুষ আপনি। ঘৃণা করি আপনাকে। আর 10 মিনিট পরে আমার ফ্লাইট, দোয়া করে এ জীবনে তোমাকে যেন এই জঘন্য পুরুষের মুখদর্শন করতে না হয়। নয়না নিম্ন স্বরে বলে, তোমার সাথে কথা না বলতে পারার যন্ত্রণায় আমার তীব্র জ্বর আসুক, তবুও তুমি এসো না আর কথা নিয়ে। যে কথার আঘাতে হৃদয় হত্যা করেছ, সে কথার মোহ আমায় আর না টানুক। জিয়ান চুপ করে রইল। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোন স্মৃতি, কোন কথা, বা কোন লুকোনো অনুভূতি তুমি? আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, আমার চিন্তা জুড়ে তোমার বিচরণ। আমার দৃষ্টি সীমানার আড়ালে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছে তুমি। লাইন বিচ্ছিন্ন হল। নয়না সেভাবেই বসে আছে। বারবার জিয়ানের কথাগুলো তার কানে বাড়ি খাচ্ছে। একটা মানুষ ক্ষণে ক্ষণে এভাবে পরিবর্তন কি করে হতে পারে? অন্য নারীর সঙ্গ দিচ্ছে, আবার আমাকেও প্রেমকাব্য শোনাচ্ছে। ভালোবাসা বোধহয় বইয়ের পাতায় হয়, বাস্তবে এর কোন অস্তিত্ব হয়তো নেই। আমরা ভালোবাসা বলতে শুধু শূন্যতা পাই। অন্তর হেসে যাচ্ছে। তার হাসি কিছুতেই থামছে না। তুই তোর দাঁত ঠিক রাখতে চাইলে হাসি বন্ধ কর শালা। আমি এই মুখ কই লুকাবো? কই আর লুকাবি? রাস্তায় কোন মেয়ে পাস নাকি দেখ, তার আঁচলের তলায় মুখটা লুকিয়ে ফেল। সুমন্দির পুতো উল্টোপাল্টা বকলে
তোরে এখন আরও বালির ডোবার পানি খাওয়াবো। অন্তর জাহিনের কাছ থেকে কয়েক হাত দূরে সরে বলে, আমি তোর সুমন্দি এখনও বিয়ে করে নাই, তাই তোর সুমন্দির কোন পুতো নাই। এখন আমি কেমনে ভাবির সামনে দাঁড়াবো? আমার কথা শোন, মনোযোগ দিয়া শুনবি কইলাম। সোজা বসুন্ধরা সিটিতে যা ব্র্যান্ডের পাঞ্জাবি কিন, পারফিউম তো আছেই, ঘণ্টা খানেক সময় নিয়ে গোসল করবি, এরপর পাঞ্জাবি পরে পারফিউম মাখবি পুরা শরীরে, এরপর চুলগুলো স্পাইক করে সোজা ভাবির সামনে দাঁড়াবি, তারপর কবি, হেই লিটল ভাবি, আমি আপনার হ্যাসবেন্ডের মতো দেখতে কিন্তু আপনার হ্যাসবেন্ড না। চুপ কর শালা। ওই মাইয়া এমনই আমারে ভাই মনে কইরা এতদিনে মনে হয় ভাইয়ার সাথে ঝগড়া করে তার পিণ্ডি চটকে ফেলছে। মেয়ে যেই ডেঞ্জারাস। সহজ সরল রেজা ভাইয়ের ডেঞ্জারাস বউ। আমি ভাবতাছি অন্য কথা। ভাবাভাবি বাদ দিয়া সোজাসাপটা বল। বিয়ের পর তোরা এক বাসায় থাকিস না। তোদের কণ্ঠ, শরীরের গঠন সব সেম টু সেম, দেহা যাইব বউ বদল হইয়া গেছে। জাহিন অন্তরের কলার চেপে বলে, তুই এই সব ফাউল চিন্তা করলি কেন? এখন তোরে আমি চাটনি বানিয়ে খিচুড়ি দিয়া খাব। তুই আমারে ছাড়, চল আমরা একটা রেস্টুরেন্টে থেকে খিচুড়ি খেয়ে আসি, আর কেসটার তদন্তের কাজও শুরু করতে হবে। আমাদের হাতে এখন প্রমাণ নেই, সবার আগে প্রমাণ সংগ্রহ করতে হবে। নীলাঞ্জনা বালিশে মুখ গুজে কান্না করছে, মনে মনে বলে, আমি আসলো কারো ভালোবাসা ডিজার্ভ করি না। এমন সময় জাহানারা বেগম এসে বলে, নীলু, তোর শ্বশুর শাশুড়ি এসেছেন, ড্রয়িং রুমে আয়ত। মাহবুব তালুকদার, মিজান তালুকদার এক সোফায়, তার ঠিক সামনের সোফায় সৈকত সাহেব ও শিল্পী বেগম বসে আছেন। সৈকত সাহেব কিঞ্চিত হেসে বলে, আজকালকার ছেলে মেয়েরা একটু কিছু হলেই ডিভোর্স পর্যন্ত চলে আসে। এরা সম্পর্ক বোঝেই না। মাহবুব তালুকদার গম্ভীর কণ্ঠে বলল, আমরা আমাদের মেয়েকে আর আপনাদের বাসায় পাঠাব না। আমাদের মেয়ে ভুল করেছে, সে নিজের ভুল বুঝতে পেরেছে। ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, আমরা এতেই খুশি। বেয়াই সাহেব, এটা কোন কথা হল? বিবাহিতা মেয়ে। সে আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির সম্মান, একটাই ছেলে আমাদের। ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখে মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দিন। আমার মেয়ে যখন ফিরে এসেছে, আপনাদের কাছে আর ফিরবে না। নীলাঞ্জনা হুট করে এসেই বলে, আমি যাব আপনাদের সাথে। এই কয়দিনে আমি বুঝে গেছি বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি ছাড়া আর কোন স্থান নেই। আপনারা বসুন, আমি রেডি হয়ে আসছি। নয়না পড়ার টেবিলে বই খুলে বসে আছে, কিন্তু একটা শব্দ ও পড়তে পারছে না। তার মস্তিষ্ক জুড়ে জিয়ানের কথাগুলো বাসা বেঁধেছে। নয়না ফোন নিয়ে তুষিকে কল করল। ব্রিলিয়ান্ট ছাত্রী, পড়ার সময় আমাকে কল করল। এটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। চুপ থাক, আমার ভালো লাগছে না, পড়ায় মন বসছে না, সব কিছু অসহ্য লাগছে। তুষি হেসে বলে, বান্ধবী আমার প্রেমে মজেছে। ওহো, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে না। তুষির বাচ্চা ভুসি, তোরে আমি। আরে ইয়ার মজা করছি, রেগে যাচ্ছিস কেন? এটা বলো, দুলাব্রোর সাথে সবকিছু ঠিকঠাক আছে? তুই কি এই বালের কথা ছাড়া অন্য কথা বলবি? না হলে কল কেটে দিব। বুঝলাম তোর মুড এখন গরম তেলের মতো, আমি যে কথাই বলবো পানির ছিটার মতো তুই ছ্যাতো করে উঠবি। আমাকে পড়তে হবে, বলপোড়ায় মনোযোগ কি করে আনব? তুই মনে করো এই মুহূর্তে পড়ালেখা ছাড়া দুনিয়া কোন কিছু তোর জন্য ইম্পর্ট্যান্ট না। পৃথিবীতে শুধু তুই আর তোর পড়ালেখা ছাড়া কিছু নেই, এটা মাইন্ডে সেট কর আর মনের দরজায় তালা দিয়ে মেধা খাটিয়ে পড়। তুষি। নয়নার কণ্ঠে কাতরতা, তুই ঠিক আছিস নয়না? কি হয়েছে আমাকে বল। এত বিধ্বস্ত কেন শোনাচ্ছে তোর কণ্ঠ? নয়না বলল, আমার জীবনটা এমন হলো কেন? মনে হচ্ছে সাজানো গোছানো জীবনা হঠাৎ সুনামি এসে ধ্বংস করে দিয়েছি। তুই একটু বেশিই ভাবছিস। দেখ, বিয়ে ভাগ্যের ব্যাপার। তুই তো নিজেও জানতি না তোর এভাবে বিয়ে হবে বা এত তাড়াতাড়ি বিয়ে হবে। কিন্তু যা হয়েছে সেটা ধরে বসে থাকলে তো হবে না। বর্তমানে প্রাক্তন থাকাটা স্বাভাবিক। বেশিরভাগ ছেলে মেয়ে বিয়ের আগে রিলেশন করে। কারোটা সফল হয়, কারোটা হয় না। দুলাব্রোর প্রাক্তন তোর আপন চাচাতো বোন।
এটা তোর জন্য মেনে নেওয়া সহজ না। তবে তুই আর দুলাব্র ঠিক থাকলে অতীত তোদের সামনের জীবনে কোন বাধা হবে না। নয়না নিজের মনের কথা বলতে চেয়ে বলতে পারছে না। মানুষ নিজের দুঃখ, কষ্টের কথা কখনো প্রকাশ করতে পারে না। চাইলেও তা শব্দ হয়ে বের হয় না ভেতর থেকে, দুঃখগুলোকে চাপিয়ে রাখে হৃদয়। হৃদয় দুঃখের ভার না সইতে পেরে মনে মেঘ জমাই চোখে বর্ষণ হয়, এই দুঃখের কোন সঙ্গী নেই। নয়না ফোন কেটে আবার চেষ্টা করছে পড়ার। ফোনটা আবার সশব্দে বেজে উঠল। নয়না ফোনটা কানে ধরলে ওপাশ থেকে আওয়াজ আসলো, আই লাভ ইউ ডিয়ার রাঙা বউ। এইটুকু মাথাতে এত এত টেনশন না নিয়ে পড়ালেখা করো। তোমার প্লেন ড্রাইভার শুধু তোমার। জিয়ানের কথা শুনে নয়না অবাক হল। একটা মানুষ এত রূপ কিভাবে দেখায়? আপনি আমার সাথে নাটক করছেন কেন? নয়নার কথায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে। জিয়ান মুচকি হেসে বলে, এসব কি বলো বেব? তোমার সাথে নাটক করব কেন? তোমার সাথে তো সিনেমা করব। একদম ফাউল কথা বলে মগজ খাবেন না। ধুর বাবু, আমি মগজ কেন খাব? খেলে তো পুরো তুমিটাকে খাব। অসভ্য লোক। অনলি সুনয়নার জন্য আমি অসভ্য থাকতে চাই। এসব করে কি পান আপনি? আমি তো পান খাইনি বেবি। মেজাজ খারাপ করবেন না। কি যে বলো, পিচ্ছি একটা ফুলের মতো বউ আমার, তার মেজাজ খারাপ করার দুঃসাহস আমার আছে? মিস্টার চৌধুরী প্লিজ এমন দুমুখ আচরণ বন্ধ করুন। কেন আমাকে এভাবে ধোঁকা দিচ্ছেন? মিসেস চৌধুরী, আজ এই মুহূর্তে থেকে ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী শুধু আপনার ব্যক্তিগত প্রপার্টি। আপনার হৃদয়ের দামে আমি নিজেকে বিক্রি করতে চাই আপনার কাছে। নয়না খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে পড়ায় মনোযোগ দিল। বিরক্ত লাগছে এসব তার। বাসায় আরেক মেয়ে আর ফোনে প্রেম। জিয়ান মুচকি হেসে বলে, আগে কখনো ফ্লাইট ক্যান্সেল হলে বিরক্ত লাগত। আজ শান্তি লাগছে। ডিয়ার ওয়াইফি, তুমি শুধু ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরীর। তোমার রাগকে ভালোবাসার ছোঁয়ায় গলিয়ে দেব। জাস্ট ওয়েট এন্ড সি। নাজিম চৌধুরী জাহিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল। বাবা, কি হচ্ছে এসব? তোমাকে আমি কতবার বলেছি আমাদের ব্যবসায় জয়েন করো? এখন আবার পক্ষে চৌধুরী ইন্ডাস্ট্রি একা সামলানো সম্ভব হচ্ছে না। এরপরেও তুমি কোন সাহস সিক্রেট গোয়েন্দা সংস্থায় যোগ দিয়েছ? প্রথমে র‍্যাপ হতে চাইলে আমি মানা করলাম, আর এখন এসব? বাবা, আমার কি কোন চয়েস থাকতে পারে না? রেজা তো পাইলট, ওকে কিছু বলছো না কেন? রেজা আর তোমার জন্ম একদিন, তবে গ্রহ নক্ষত্র সব ভিন্ন। নিজেকে রেজার সাথে তুলনা করো? আমি শুধু আমার প্যাশন বেছে নিয়েছে, কোন ক্রাইম করিনি। তোমার জন্য আমার ছেলের উপর বিন্দু পরিমাণ আঁচ আসলো আমি ভুলে যাব তুমিও আমার সন্তান। এতে আমার কি দোষ বলো? আমরা যমজ, এটা আমার অন্যায়। তাহলে লন্ডন যেয়ে প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা বদল করে ফেলব নিজের। তোমার এসব ফাউল কথা আমার সামনে চলবে না। সামনের সপ্তাহে মেহনুর আসবে, ওর সাথে তোমার বিয়ে ফিক্সড করেছি। আমি আর কোন কথা শুনতে চাই না। ভাইয়া যা করে তোমরা সবসময় সাপোর্ট করো, তো আমার বেলায় কি সমস্যা? জিয়ান আজ পর্যন্ত একটা ভুল করেছে, সেটা হলো প্রেম। এছাড়া ও কোন ভুল করে না? ভদ্রতা, সভ্যতা সব আছে ওর মধ্যে। আর তোমার মধ্যে কি আছে? রাস্তার ছেলেদের মতো মারামারি, বুক খোলা শার্ট, মাঝে মাঝে হাতে সিগারেটও দেখা যায়। তুমি তো এটাও ভুলে যাও তুমি চৌধুরী পরিবারের সন্তান। ছোটবেলা থেকে তোমার আর রেজার সেম চেহারার অনেক অ্যাডভান্টেজ নিয়েছ। এখন তুমি ছোট না। এসব গোয়েন্দাগিরি ছেড়ে অফিস জয়েন করো। নাজিম সাথে নিজের রুমে চলে গেলেন। জাহিন মিতা বেগমের কাছে এসে বলে, এসবের মানে কি আম্মু? আমি কি ছোট বাচ্চা? আমাকে যা বলবে তাই করতে হবে। ছোট বাচ্চা না, তাই তো বিয়ে ঠিক করেছি। মেহনুর ভালো মেয়ে। তাই না বলার কোন অপশন নেই তোমার কাছে।
আর যদি ভাবো বাহিরের দেশে যাবে, তোমার বাবা তোমার ভিসা সহ যাবতীয় সব কার্ড শীষ করে দিয়েছে। বড় হয়েছ, ম্যাচিউর হও। ভাইয়া একটা টুনি মেয়েকে বিয়ে করল, সেটা ভুল না? তোমার ভাইয়া কি করল সেটা না দেখে আজ পর্যন্ত তুমি কি কি অঘটন ঘটিয়েছ সে সব দেখো। রাগে জাহিনের ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে, কিন্তু সে সাহস তার নেই আর সে শিক্ষাও নেই। বাবা মায়ের সাথে বেয়াদবি করার দুঃসাহস তার নেই, তাই নিজের রাগ সংবরণ করে রুমে চলে আসল। এসেই বক্সিং ব্যাগে পাঞ্চ মারতে লাগল। অনিকেত সায়না সামনাসামনি বসে আছে। সায়না অনিকেতের হাতের উপর হাত রেখে বলে, আমার কি মনে হয় জানেন, আমি শুধু আপনার। অনিকেত দ্রুত হাস সরিয়ে নিয়ে বলে, দেখো তুমি আমার বন্ধুর বোন, নয়তো ঠাটিয়ে দুটো চর মারতাম। তুমি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করো। আমি সাধারণ একজন মানুষ, অতি সাধারণ, যার নিজের পিতৃ পরিচয় নেই। আমি আমার টাইট কাউকে বিয়ে করব, যাকে বিয়ে করার জন্য আমার নিজেকে ছোট মনে হবে না। আমাকে বিয়ে করলে আপনাকে ছোট কেন হতে হবে? কারণ আমি অনাথ। তোমার বাসায় গেলে সবার আগে আমার বংশ পরিচয় জিজ্ঞেস করবে। আমি কোথায় পাব বংশ পরিচয়? আমি বলবো, আমি আপনাকে ভালোবাসি, এটাই আপনার পরিচয়। পাগলামো করো না। জীবন এত সহজ না। সমাজে তোমাদের অনেক নাম ডাক, নিজের সম্মান আমার জন্য নষ্ট করবে না। আপনি আমাকে বিয়ে করবেন, এটাই শেষ কথা করবেন মানে করতেই হবে। ভুলে গেছেন আপনার ঠোঁট কিন্তু আমি স্পর্শ করে ফেলেছি, তাই আপনি আর কোন মেয়ের হতে পারবেন না। আর একবার না না করলে পুরো শরীরে টাচ করে দেবও, কিন্তু তখন বউ পাবেন আর এজন্যে। অনিকেত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়নার দিকে। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু আমার মতো ছেলের কাছে ওর বাবা মা কিছুতেই দিবে না। সমাজে বংশ পরিচয় না লাগলেও পিতৃ পরিচয় লাগে। আমার কাছে তো কোনোটাই নেই। সেবার যখন মেয়ে দেখতে গিয়েছিলাম কত ছোট করেছিল তারা আমাকে। আচ্ছা, অনাথ হওয়াটা কি দোষের? আমি জানি না কে আমাকে জন্ম দিয়েছে। সেখানে আমার দোষটা কোথায়? সায়না তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার কোন ভাবনার সাগরে ডুবে গেলেন? কোন মেয়ে হলে কিন্তু তাকে আমি মেরাই ফেলব। জিয়ান মোবাইলের স্ক্রিনে এক ষোড়শী কন্যার হাস্যোজ্জ্বল মুখশ্রীর পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে আওড়ালো, মেয়েটার চোখ দুটো আসলেই সুন্দর। এত সুন্দর দুটি চোখের অধিকারিণীর জন্য সুনয়না নামটা হয়তো পৃথিবীতে এসেছিল। মায়াবী চোখের অধিকার তুমি, আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। হঠাৎ কিছু একটা ভেবে হেসে ফেলল। প্রেমে পড়লে ম্যাচিউর পুরুষ ও বোকা বোকা কর্মকাণ্ড করে বসে। আর সেখানে তো বাচ্চা একটা মেয়ে। সে তো করবেই নিব্বিগিরি। কিছুক্ষণ পূর্বের কথা। জিয়ান ফ্লাইট ক্যান্সেল হওয়ায় সে মিটিং বোর্ড থেকে বের হয়ে চেয়ারে বসতেই তার ফোনে জাহিনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কল আসে। জিয়ান রিসিভ করে বলে, কি ব্রো, হঠাৎ স্মরণ করার কারণ? জাহিন বলল, তোমাকে কল দিতে কি আমার কারণ লাগবে? তা লাগবে না, কিন্তু তুই তো দরকার ছাড়া কল করিস না। আমি প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারা পরিবর্তন করে ফেলব। কি বলছিস এসব? মাথা ঠিক আছে নাকি ছাইপাস খেয়েছিস? আমার মাথা একদম ঠিক আছে। আমি ওসব খাই না। মাঝে মাঝে শুকটান দেই, এই যা বদভ্যাস। বাবার হাতে ঝাড় খেয়েছিস? এবার কাহিনী কি? ওসব বাদ দাও, ও তো পুরনো কথা, নতুন কাহিনী শোন। আচ্ছা শুনছি, বল। তোমার বউয়ের নাম কি? সুনয়না তালুকদার। কেন? বউ তোমারে ঝাড়ে নাই? আর বলিস না, বাচ্চা মানুষ, মুড কখন কি হয় বোঝা মুশকিল। কিন্তু এসব কথা কেন? তোমার বউ আমাকে তুমি ভেবে সেই ঝাড়া ঝেড়েছে, আর গতকাল তো যা হয়েছে, এরপর তোমার কাছে ডিভোর্স চাইনি? জিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোর সাথে ওর দেখা হয়েছে? এরপর কি হলো? জাহিন সবটা খুলে বলল। জিয়ান হেসে বলে, তুই তাড়াতাড়ি চেহারা বদল কর, নয়তো দেখা যাবে বউ বদল হয়ে যাবে। জাহিন বলে, তুমি এই বাচ্চা মাইয়া বিয়া করবা? আমি তো আমার কল্পনায় এ কল্পনা করি নাই। চুপ থাক, ওই বাচ্চা মেয়ে তোর ভাবি। সম্মান দিয়া কথা বলবি। সম্মানিত বাচ্চা মেয়ে সুনয়না তালুকদার আমার ভাবি।
জিয়ান হেসে বলে, আচ্ছা এখন রাখি। আগুনে একটু পানি ঢেলে আসি। নয়তো সে আগুনে আরেকজন আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে। জাহিনের কল কেটে নয়নাকে কল করে, যদিও পুরো কথা বলার সময় হয়নি। তবে অভিমানী নয়নাকে জিয়ানের কেন যেন খুব ভালো লাগছে। জিয়ান নয়নার হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠাল, ভালোবাসকে ততক্ষণ ভালোবেসো না যতক্ষণ ভালোবাসা তোমাকে ভালো না বাসে। যখন ভালোবাসা তোমাকে ভালোবাসবে তখন ভালোবাসাকে এত ভালোবাসো তোমার ভালোবাসা যেন অন্য কাউকে ভালোবাসতে না পারে। এরপর আরেকটা টেক্সট পাঠালো, ভালোবাসা ভালো থাকে ভালোবাসার যত্নে, ভালোবাসাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। নয়না প্রায় 4 ঘন্টা একটানা পড়ল। জাহানারা বেগম নয়নার সামনে 1 গ্লাস দুধ, একটা সেদ্ধ ডিম, 4-5টা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু আমি কিছুতেই খাবো না, এখন আমার একদম খাওয়ার মুড নেই। কেউ মুডের জন্য খায় না, খাবার খেতে হয় স্বাস্থ্যের জন্য। নয়না জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু আমি খাবো, তবে আমার একটা কথা রাখবে। আগে খেয়ে নাও তারপর বলো। নয়না খাবারটা শেষ করে বলে, আমি কিন্তু আবার বিয়ে করব। এটা তোমাকে মানতেই হবে। কে একজন আসলোও বিয়ে করল, এমন বিয়ে মানি না। এসব কথা ভাবতে বলেছে কি? এসব কথা বাদ দিয়ে পড়ালেখা করো। আর একটা এক্সাম আছে, এটা শেষ হলেই আমরা চট্টগ্রাম যাব। আম্মু বিয়ে কিন্তু আরেকটা করবই আমি। ওই ব্যাডার সাথে যাবে না, কিছুতেই না। তোমার বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তুমি নিজেই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল, তোমাকে দ্রুত পাঠিয়ে দেব তোমার বাসায়। এটাই আমার বাসা, আমি এখানেই থাকব। দেখা যাবে। এবার একটু ঘুমাও, মাথা ঠান্ডা থাকবে। জাহানারা বেগম চলে যেতেই নয়না নিজের ফোন সুইচ অন করল। ডাটা কানেক্টেড হতেই দ্য হিটলার ড্রাইভার দিয়ে সেভ করা নাম্বার থেকে টেক্সট। নয়না মনোযোগ দিয়ে লেখাটা পড়ল। তারপর হাসির রিয়াকশন দিল। এরপর লিখল, ভালোবাসা দিয়ে ভালোবাসার খিচুড়ি রান্না করে ভালোবাসা দিয়ে ভালোবেসে খেয়ে নিন। জিয়ান তখন অ্যাক্টিভ ছিল। নয়নার রিপ্লাই দেখে বলে, ছেমরি আস্তা বিটলা। 4 আনা মাথায় 16 আনা দুষ্টমিতে ভর্তি। জিয়ান রিপ্লাই করল, ও আমার ভালোবাসা, আসো তোমাকে ভালোবেসে খিচুড়ি রান্না করে ভালোবাসায় সিক্ত করে ভালোবেসে খেয়ে নেই। নয়না রাগী ইমোজি দিয়ে বলে, আজ নয়না গতকাল নীলাঞ্জনা, এরপর কে হবে আপনার ভালোবাসা খিচুড়ি? জিয়ান হা হারিয়েক্ট দিয়ে বলে, একবার আসি তোমাকে ভালোবেসে চাটনি বানিয়ে খেয়ে বুঝিয়ে দেব, এরপর মরণ পর্যন্ত আমার ভালোবাসা তুমি। আইছে আমার রসের কথা নিয়ে। ওসব শুকনো কথায় নয়না গলে না। তো নয়নার জন্য কি ভেজা কথা লাগবে? লিটল বেবি, ওসব ভেজা কথা নিতে পারবে তো তুমি? আপনার শুকনো কথা ভেজা কথা সব একটা গ্লাসে ঢেলে খেয়ে নিন, কোনটাতেই নয়না গলবে না। আমি ছুঁয়ে দিল পরে অকালেই যাবে ঝড়ে, গলে যাবে যে বরফ গলে না। নয়না লিখল, কারো একদিন হবেন, কারো এক রাত হবেন, এর বেশি কারো রুচি হবে না। জিয়ান সেন্টি ইমোজি দিয়ে বলে, বুঝেছি, বউটাকে ছুঁয়ে দিয়ে বোঝাতে হবে একবার, তার হলে আমি আর কারো হব না। নয়না রিপ্লাই করল, বেডা মানুষ এক্সও চায়, নেক্সটও চায়, আবার প্রেজেন্টও ঠিক রাখে। এরপর সাথে সাথে ডাটা অফ করে দিল। নয়না উঠে আয়নার সামনে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো চিরুনি করতে করতে বলে, হেই সুনয়না, তুমি সিন্ড্রেলা। তোমার রাজকুমার অবশ্যই আসবে আর তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। শালার ড্রাইভার, তুই সারা জীবন গলা বেচেই খাবি। তোর কপালে তো সিন্ড্রেলা জুটবে না। জিয়ান নয়নার টেক্সটের দিকে তাকিয়ে হাসল, মনে মনে কিছুটা ক্ষুব্ধ হল। সে চাইছিল নয়না তাকে রেগে একবার বলুক, মিস্টার প্লেন ড্রাইভার, আপনি একটুও ভালো না। শত শত রাগ অভিমান করুক, তবুও কেন যেন নয়নার এই প্লেন ড্রাইভার ডাকটা ভীষণ মিস করছে জিয়ান। অথচ এই ডাকটা একসময় সবচেয়ে বিরক্তকর ছিল। ভালোবাসলে প্রেমিকার বিরক্তিকর কথাও কত মধুর মনে হয়। লাবিব নীলাঞ্জনার কোলে মাথা রেখে শুয়ে আছে। নীলাঞ্জনা ভেবেছিল এবার সবকিছু নরলাম হয়ে গেছে। লাবিব নিজেকর শুধরে নিয়েছে, এই কয়েকদিনে বাড়ির সবাই তার সাথে ভালো ব্যবহার করেছে। লাবিব নীলাঞ্জনার হাত আঁকড়ে ধরে বল,
নীলু, আমাদের ব্যবসায় বিশাল বড় এক লস হয়েছে। মনে হচ্ছে আমাদের এ বাসাটা বিক্রি করে দিতে হবে। নীলাঞ্জনা বলল, ব্যবসায় ভালো খারাপ উভয় সময় আসে, এসব কোন ব্যাপার না। আমরা সবাই মিলেমিশে ঠিক করে নেব আবার। লাবিব মনে মনে রাগ হল, সে ভেবেছিল নীলাঞ্জনা বলবে, আমার বাসা থেকে সাহায্য আনব। লাবিব আবার ডাকল, নীলু, তুমি চাইলে কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে পারে এক তুড়িতে। কি বলো? কিভাবে? মাত্র 25 লাখ টাকা। তোমার বাবা চাচাদের হাতের ময়লা, তুমি একবার তাদের সাথে কথা বলে দেখো। নীলাঞ্জনা নিজের হাত সরিয়ে আনল, রাগ দেখিয়ে বলল, দরকার পড়লে তোমার সাথে রাস্তায় থাকব, তবু ওই বাড়ি থেকে কোন সাহায্য আনব না। লাবিব উঠে বসল, তার চেহারার রাগ স্পষ্ট, নিজের রাগ সংযত করে বলল, দেখো তুমি ওই বাড়ির মেয়ে, তুমি আমাদের বিপদে এতটুকুও হেল্প করতে পারবে না। নীলাঞ্জনা উঠে দাঁড়াল, লাবিবের দিকে তাকিয়ে বলে, আমার দ্বারা এসব সম্ভব না। তুমি আর যা বলো আমি করব, কিন্তু কিছুতেই ওই বাসায় টাকার কথা বলতে পারব না। তোর ওই বাসায় টাকার কথা বলতে হবে না, চল হোটেলে তোর শরীর বেচে টাকা কামাবো। জাহিন মান্নাতের সামনে বসে আছে, মান্নাতও মাথা নিচু করে বসে আছে। জাহিন শান্ত স্বরে বলল, সত্যিটা তোমাকেই বলতে হবে? তাই চুপ করে না থেকে সত্য বলো। আর আমি চাইছি না তোমাকে এদেশে রাখতে, তোমার সব কাগজপত্র ঠিক করতে দিয়েছি, তোমাকে বাহিরে দেশে সেটেলড করে দিব। সেখানে নিরাপদ থাকতে পারবে। তার আগে বলে, আজান ছেলেটার সাথে তোমাদের পরিবারের কি সম্পর্ক? দেখো তুমি আমাদের সঠিক তথ্য না দিলেও আমরা তোমাতে কোনরকম সাহায্য করতে পারব না। অন্তর বলল, দেখ জাহিন, আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাদের কাছ থেকে বড় কোন সত্যি কথা গোপন করছে। তুই আমাকে অনুমতি দিল, ওকে আমি পুলিশের হেফাজতে দিয়ে আসব। অন্তর কথা শেষ করার আগেই জাহিন বলল, এদিকে কেউ আসছে মনে হচ্ছে, এই মেয়ে দ্রুত ওয়াশরুমে লুকিয়ে পড়ো। মান্না তো ওয়াশরুমে লুকিয়ে পড়ল, সে এখন এই প্রশ্নের কি উত্তর দেব? তার যে এই জঘন্য সত্যি প্রকাশ করার সাহস নেই। আচ্ছা, এমন ভয়াবহ কালো অতীত কেন আবার ফিরে আসছে? কেন এই অধ্যায় জীবন থেকে মুছে যাচ্ছে না? চলবে ইনশাআল্লাহ।